আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই পাবলিক টাইমস আয়োজিত দেশের কথা দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজ আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে যুক্ত হয়েছেন আলোচনা করার জন্য জনাব এ.কে.এম. পাটোয়ারী, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তি ও সমাজ ও রাজনীতি বিশ্লেষক, এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব ডক্টর মুশতাক হোসেন, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক জিএস ডাকসু। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ এবং আমন্ত্রণ জানাই আমাদের সাথে আজকে আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই দেখেছি বিভিন্ন ধরনের রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশ ঘটনা আমাদের সাথে ঘটে যাচ্ছে। দেশের রাজনীতির মাঠে বিভিন্ন ধরনের অপ্রীতিকর বা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে গতকালকেও আমরা দেখেছি গোপালগঞ্জে পদযাত্রা যেটি ছিল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, সেখানে আহ, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ যখন সমাবেশ করতে যান, সেখানে অপ্রীতিকর হামলার ঘটনা ঘটেছে এনসিপি নেতৃবৃন্দের উপরে। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী সেই পরিস্থিতিকে সামাল দেন, বিশেষ করে সেনাবাহিনী একটি বিশেষ ভূমিকা রাখেন শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার জন্য। তো সামগ্রিক এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি প্রথমেই জনাব ডক্টর মোশতাক হোসেন, আমি আপনার কাছে আসতে চাই যে বিষয়টি নিয়ে। আপনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, এটি আমি এটা আমরা সকলেই জানি। তো সেই বিষয় হচ্ছে যে এই যে নির্বাচন সামনে, একটি ডেডলাইন, একটি মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে সম্ভাব্য যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এমন একটি কথা চলছে। তো সেই নির্বাচনের আগে দিয়ে ঠিক এই মুহূর্তে এই ধরনের ঘটনা, রাজনীতির মাঠে অপ্রীতিকর ঘটনা, সেগুলো কি আসলেই এড়িয়ে যাওয়া যেত কিনা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি না করে? এবং একই সাথে গিয়ে আমি জনাব মুস্তাক হোসেন, আমি একটি বিষয়ে জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে সামগ্রিক ঘটনাটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই মুহূর্তে, এনসিপির কর্মসূচি, গোপালগঞ্জের পরিস্থিতি, কারফিউ, সবকিছু মিলিয়ে, জনাব মুস্তাক। জি, ধন্যবাদ। আসলে এই ঘটনাটা তো অবশ্যই অনাকাঙ্ক্ষিত। আহ, একটা একটা এত রাজনৈতিক সহিংসতা ঘটনা এই সরকারের সময় এই প্রথম। যদিও আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ, তার অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন নিষিদ্ধ, কিন্তু এটা তো দৃশ্যত গত গণ অভ্যুত্থানে যাদের সেই সরকারের পতন ঘটেছে, তাদের সমর্থকদের সঙ্গে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেওয়া ছাত্র নেতৃবৃন্দের একটা বড় অংশ তাদের দলের সাথে একটা মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এটা এড়িয়ে যাওয়া যেত, এটা তো হচ্ছে যে এড়িয়ে যাওয়া উচিত ছিল। যেত কিনা সেটা আমি বলতে পারবো না। এড়িয়ে যাওয়া উচিত ছিল। এনসিপি তারা তো সারা দেশেই পদযাত্রা করছে। তো গোপালগঞ্জে পদযাত্রার তারা নাম দিল মার্চ ফর গোপালগঞ্জ, এবং একটা উত্তেজনাও সৃষ্টি হলো। যাই হোক, তাদের উত্তেজনা ছিল মৌখিক, কিংবা সামাজিক গণমাধ্যমে নানা রকম কথাবার্তা হচ্ছিল। সেটাকে এরকম জনসভা করতে দেওয়া হবে না, আগে থেকেই বাধা দেওয়া, ব্যারিকেড দেওয়া, সহিংস ঘটনা ঘটানো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি পোড়ানো, এগুলো ভালো জিনিস ছিল। হ্যাঁ, তার নিশ্চয়ই এনসিপির বিরুদ্ধে যারা তাদের বিক্ষোভ করার অবশ্য অধিকার আছে। রাজনৈতিক দলের নামে তো হয়নি, সমর্থকরা সাধারণ জনগণের সাথে মিলে বিক্ষোভ তারা করতেই পারেন। সে বিক্ষোভটা শান্তিপূর্ণ হওয়া উচিত ছিল। কিন্তু এই জনসভার আগে এই ধরনের ঘটনা, এবং জনসভার শেষ করার পরেই চারদিকে ঘেরাও করে সহিংসতা ঘটানোর চেষ্টা, এটা কিন্তু এটা কখনোই যুক্তিযুক্ত না। তাদের বক্তৃতা যতই আপনি সমর্থন না করেন, উস্কানিমূলক হোক না কেন, সেটার জবাব কিন্তু বক্তৃতা দিয়ে দিতে হবে বা শান্তিপূর্ণ প্রতিবাদ করতে হবে। কিন্তু আরেকদিকে এই বিক্ষোভকে ছত্রভঙ্গ করার জন্য কোনো রকম আমি দেখি নাই কোনো সতর্কবাণী করা হয়েছে বা লাল পতাকা করা হয়েছে, মাইকিং করে বলা হয়েছে। এবং যদি গুলি বর্ষণ করতেই হয়, সেটা তো আপনার রাবার বুলেট, টিয়ার গ্যাস, এগুলো করার কথা। একেবারে তাজা বুলেট বুকের ভিতরে গুলি করা, এটা তো আবু সাইদের হত্যাকাণ্ডের মতো আপনি তুলনা করতে পারেন, যে আপনি পায়ের নিচে গুলি করতে পারেন, কিংবা রাবার বুলেট ব্যবহার করতে পারেন, বা আরও অনেক পদ্ধতি আছে। কোনো কিছুই পদ্ধতি গ্রহণ না করে সরাসরি আপনি বুকের ভিতরে গুলি করলেন, এবং তিনজন একেবারে ঘটনাস্থলে নিহত।
এটা তো শেখ হাসিনা এই ধরনের ঘটনা করে তার ক্ষমতায় থাকতে পারেননি। এখন যদি আপনি নানা রকম অজুহাত দিয়ে এটা এই ধরনের মানুষকে হত্যা করবেন, রাষ্ট্রীয় বাহিনী হাতে আপনার রাইফেল আছে তাজা বুলেট দিয়ে, এটা তো তাহলে কি হলো? তা আপনি যে মানবতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার করছেন, এদের বিচার কে করবে? কাজে বিষয়টি অনেক জটিল হয়ে গেল, অনাকাঙ্ক্ষিত। এবং অবশ্যই গণতন্ত্রের পথে আমরা উত্তরণ ঘটাতে চাই, সেই জায়গায় এটা একটা বড় ধরনের সমস্যা তৈরি হলো। আমার মনে হয় আমাদের যদি গণতন্ত্রের পথে অভিযাত্রা করতে হয়, শান্তিপূর্ণ বিক্ষোভ, শান্তিপূর্ণ সমাবেশ, শান্তিপূর্ণ পদযাত্রা, কথাবার্তাতেও আমাদের সংযত হওয়া দরকার। বাক্য সন্ত্রাস কাম্য নয়। বাক্য সন্ত্রাসের অজুহাতে আবার তাজা বুলেট দিয়ে মানুষকে হত্যা করাটাও, পরিস্থিতি তৈরি করাটাও কাম্য নয়। আমার মনে হয় যে যেটা ঘটেছে আমরা এটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাই। যদি এই ধরনের ঘটনা আরো ঘটতে থাকে তাহলে ষড়যন্ত্র তত্ত্ব, ষড়যন্ত্রের অভিযোগ কিন্তু পাকাপোক্ত হবে। আমরা এত রক্তের বিনিময়ে আমরা ষড়যন্ত্র তত্ত্ব বাস্তবায়িত হতে দেখতে চাই না। আমরা মনে করি যে যারা বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ দেখতে চান, তারা তাদের দায়িত্ব সংযতভাবে পালন করবেন, রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবেন এবং জনগণকে সবার কথা শোনার সুযোগ দিতে হবে। জনগণ ভোটের বাক্সে তারা রায় দেবে যে কাদেরকে তারা আগামী 5 বছর নির্বাচনে সরকারি দল বা বিরোধী দল হিসেবে দেখতে চায়। ধন্যবাদ। জি, ধন্যবাদ। ধন্যবাদ মোশাররফ ভাই। আমি আরেকটি বিষয় এটির সাথে সম্পর্ক আনতে যাচ্ছি যে এই যেগুলি ঘটনা ঘটেছে আসলে এখানে কি গুলি করার কোনো নির্দেশ দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, নাকি পরিস্থিতিতে বাধ্য হয়ে আত্মরক্ষার জন্য এই ধরনের সিদ্ধান্তে যেতে হয়েছে? আপনারা কি জানেন এই বিষয়ে? এখন তদন্ত কমিটি হয়তো বের করবে ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিল কিনা, সেখানে কোনো সতর্কবাণী করা হয়েছিল কিনা, সেটা আমরা দেখতে চাই। কারণ এই ধরনের ঘটনা তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিক্ষুব্ধ আমলে গুলি করে হত্যা এটা প্রথম ঘটনা। আমার জানা মতে তত্ত্বাবধায়ক সরকারের কোনো আমলেই একটা জনগোষ্ঠীকে শত্রু বিবেচনা করে গুলি বর্ষণ করার ঘটনা এই প্রথম। এবং সেটা কে করেছে? পুলিশ না সামরিক বাহিনী নাকি বিজিবি? বিভিন্ন গণমাধ্যম দেখা যাচ্ছে যে সামরিক বাহিনী গুলি করেছে। তো এটা আত্মরক্ষা, সামরিক বাহিনীকে আক্রমণ করেছে কে বা কেউ, এটা তো আমি জানি না যে আইনে কি বলে। মানে আত্মরক্ষা বলতে কি ধরনের হামলাকে আপনি আত্মরক্ষা বলবেন? একটা উচ্ছৃঙ্খল জনতা, সেই উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করার জন্য তো অনেক পদ্ধতি আছে। সেই পদ্ধতি যদি আপনি অনুসরণ না করেন তাহলে তো জুলাই গণঅভ্যুত্থান যেভাবে তাজা বুলেট ব্যবহার করা হয়েছে তো একই কথা হয়ে গেল। আমরা তো সেই ধরনের পরিস্থিতি দেখতে চাই না। জুলাই যে পাইকারি হত্যাকাণ্ড সরকারি বাহিনী করেছে, প্রাইভেট বাহিনী তৎকালীন ক্ষমতাসীন সরকারের তারা করেছে, এইটা তো এইটার সাথে তুলনীয় হয়ে যাবে। কিন্তু এ পর্যন্ত 4 জন মৃত্যুবরণ করেছেন, আরো অনেকে আহত আছেন। কাজে এটা আত্মরক্ষার সংজ্ঞার মধ্যে পড়ে কিনা আমি নিশ্চিত নই। আশা করি তদন্ত কমিটি এর বাইরেও স্বাধীন তদন্ত করা উচিত নাগরিকদের পক্ষ থেকে। সরকারের তদন্ত কমিটি তো মোটামুটি যারা আমলা দায়িত্বে তাদের মাঝখান থেকে করা হয়েছে। একটা স্বাধীন তদন্ত কমিশন, আমরা বলি বিচার বিভাগ বা যারা সরকার কিংবা বিরোধী দল বা কোনো পক্ষের অনুগ্রহ প্রার্থী নন এরকম ব্যক্তিদের দ্বারা একটা তদন্ত করা উচিত। কারণ তত্ত্বাবধায়ক সরকারের গুলিতে সাধারণ মানুষ মৃত্যু ঘটনা কোনো ক্রমেই আর ঘটতে দেওয়া যায় না, এবং যেটা হয়েছে তা তদন্ত করে দোষীদেরকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত। এই আরেকটি প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে জুলাই সনদ নিয়ে কথা হয়েছে আজকে। আমরা দেখেছি গণমাধ্যমের সংবাদ প্রকাশিত হয়েছে যে জুলাই সনদ চিন্তা ভাবনা করে বা শিগগিরই হয়তো বা প্রণয়ন করা হবে। এই বিষয়ে ডক্টর মোশতাক হোসেন, আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা বা কোনো অ্যানালিসিস রয়েছে কিনা এই জুলাই সনদ আদৌ হচ্ছে কিনা, এবং সেটি হলে কোনোভাবে সাংঘর্ষিক হবে কিনা? যেটি আমি অবশ্য আগেও একবার আমি প্রশ্ন করেছিলাম আপনার কাছে। তো এখন যেহেতু সময় ঘনিয়ে এসেছে, তো সেই ক্ষেত্রে এটিকে কিভাবে দেখছেন জুলাই সনদের বিষয়টি? আমি নিয়মিতভাবে ঐক্যমত কমিশনে, জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনাতে যাচ্ছি। সেখানে কিন্তু জুলাই সনদটা এখনো আসেনি। যেটা বলা হয়েছিল উদ্বোধনী অধিবেশনে, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছিলেন যে
আমরা যেসব বিষয়ে ঐক্যমত হবে সেটা নিয়েই জুলাই সনদ রচিত হবে। কাজে সেই ঐক্যমত গঠনের বিষয়টা কিন্তু শেষ হয়নি। আহ, অনেক বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি, অনেক বিষয়ে একমত হতে পারিনি, সেই প্রক্রিয়া চলছে। এবং জুলাই সনদের কোনো খসড়া আমাদের কাছে কোনো পক্ষই দেয়নি, বা আমরা নিজেরাও কোনো জুলাই সনদের খসড়া এখনো তৈরি করিনি। কাজে এই বিষয়ে আমার কাছে আর কোনো তথ্য নেই। ধন্যবাদ। আমি জনাব হাকিম পাটোয়ারী আপনার কাছে একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি দেখেছেন যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি এই গোপালগঞ্জের ঘটনার বিষয়ে বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, সেখানে যদি মূল অংশে যদি যাই তাহলে ওনার কোট আনকোট যে কথাটি বলেছেন যে আমরা আমাদের অঞ্চলের সব ঘটনা প্রবাহ ঘনিষ্ঠভাবে অনুসরণ করি এবং যা ঘটছে তা বিবেচনায় নেই, প্রয়োজনে আমাদের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেই। এই যে একটি বিষয় এসেছে, ভারতের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট এসেছে এই ঘটনাকে কেন্দ্র করে, এবং নির্বাচন নিয়েও সেখানে তিনি কথা বলেছেন, সার্বিক অবস্থা নিয়ে বাংলাদেশের পরিস্থিতিতে তিনি কথা বলেছেন। তো বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এতে করে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং আগামী নির্বাচন, রাজনীতির অবস্থা, বাংলাদেশের দেশীয় রাজনৈতিক অবস্থা সবকিছু মিলিয়ে আপনার একটি বিশ্লেষণ যদি বলেন। ধন্যবাদ জনাব পাটোয়ারী। উপস্থাপক, ধন্যবাদ সহ আলোচক, ধন্যবাদ দর্শক শ্রোতা। আমি প্রথমে বলবো যে পৃথিবীতে কোনো কাজে বিনা কারণে ঘটে না। প্রত্যেকটা কাজ ঘটার পিছনে, একটা ঘটনার ঘটার পিছনে একটা কারণ থাকে। তো এখন প্রত্যেকটা এটা বিশ্লেষণ করলে দেখা যায় যে আমরা কিন্তু এর আগে এই অনুষ্ঠানে আপনার অনুষ্ঠানে বলছি, অন্য জায়গায় বলছি যে ইলেকশন যখন ঘনিয়ে আসবে তখন এরকম কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটবে। এটার কারণ, সেটারও একটা কারণ আছে এই ঘটার জন্য। আমি প্রাথমিকভাবে এই কথা বলি। আর দ্বিতীয়ত যাই, আমি যেটা বলবো সেটা হলো যে যখন আমাদের কোনো এরকম কোনো শোডাউন হয়, রাজনৈতিক দলেরা কোনো অনুষ্ঠান করে, এখানে গোয়েন্দা সংস্থা থেকে একটা রিপোর্ট দেওয়া হয় যে এটা কি কি সম্ভাব্য কি কি ঘটনা ঘটতে পারে। তাহলে এখানে যে একটা গোপালগঞ্জে যে একটা ইয়ে করবে, এরকম একটা শোডাউন হবে, তো সেই শোডাউনের জন্য পূর্বাভাস কি সরকারকে কি অবহিত করছে কিনা সংস্থাগুলো আমরা জানি না, এই ধরনের ঘটনা। আর দ্বিতীয় ঘটনা হলো যে এরকম অহরহ দেখা যাচ্ছে যদি সম্ভাব্য এরকম ঘটনা ঘটে, সেখানে ৪৬ দ্বারা জারি করে ওখানকার এটা কাউকে অনুষ্ঠান করতে দেওয়া হয় না। তাহলে এই এনসিপিসি ওখানে গেল, এরকম একটা ঘটনা, এটাকে তাদেরকে থামিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা আমাদের লপর যে করতে পারেনি। যার পরিপ্রেক্ষিতে যদি করতে পারতো তাহলে এই যে কতগুলি জীবন যান যে ইয়ে হয়েছে, যে এটা তো আমরা নষ্ট হইতো না। কিন্তু সেটা সেটা আমরা আগে কোনো কাজ করতে পারি না, আমরা অ্যাক্ট করি না। কিন্তু কাজের পূর্বেই আমাদেরকে এটা নিয়ে সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। আর দ্বিতীয়ত হলো যে এনসিপিদের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং সিনিয়রদের প্রতি যে আচরণ, এটাও কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা এটা শোভনীয় নয়। এই জন্য অনেক লোক কিন্তু বিক্ষুব্ধ হচ্ছে এদেরকে, এরা না বুঝতেছে না এটা তাদের বয়সের দোষ, কারণ এদের আচরণের বডি ল্যাঙ্গুয়েজটা সঠিক না। রাজনীতিবিদ আরো কিন্তু অনেক সোবার হইতে হবে, সফট হইতে হবে। তাদের আবেদন, তারা আবেদন করবে জনগণের কাছে, জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করলে তারা সে এগিয়ে যাবে। তো এখানে যে এই যে ঘটনাগুলি ঘটতেছে, দেখেন এগুলি সুদূর প্রসারী একটা পরিকল্পনা। কারণ ইলেকশনের আগে এই ঘটনাগুলি কিন্তু আগে হয় নাই, প্রথম দিকে হয় নাই, এখনো হচ্ছে। আমরা কয়দিন আগে আমরা দেখলাম যে পাথর দিয়ে লোক মারা হচ্ছে, তারপরে এখন এই ঘটনা হচ্ছে, এরপরে আরো ঘটনা ঘটবে এই ধরনের। সেটা আমি এর আগে প্রথমে আমরা এই গভর্নমেন্ট যখন আসে প্রথমে আমি এই কথা বলছি, কারণ বলছি যে এই জন্য এরা ইলেকশনটা ডিউ টাইমে করবে না। সেই জন্য অনেকগুলি ঘটনার এখানে এরকম ঘটবে, যাতে বলা যেটা বৈধতা দেওয়া যায়, যাতে এটা ক্ষেত্র তৈরি করা যায় যে না আমরা এই কারণের জন্য ইলেকশন করতে পারছি না। আমি তখনই এটা অনুমান করছিলাম যে এরকম ঘটনা ঘটবে। এনারা সহজে কিন্তু ক্ষমতা ছাড়বার ইয়ে নাই ওনাদের। আর যদি মোটিভ থাকতো ইলেকশন করতে, তারা এই যে তারা সংস্কারের কথা বলে ঐক্যমতের কথা বলতেছে। আচ্ছা, ঐক্যমতের কথা, আমরা একটা পরিবারে যদি একটা বাপের কুলখানি করে সেখানে ঐক্যমত হয় না। কারণ এক ছেলে বলে ৫টা গরু, আরটা বলে এত অপচয় করা কি দরকার। একটা শাড়ি কিনতে গেলে দেখা যাচ্ছে ঐক্যমতে পৌঁছতে পারি না আমরা। মেয়ে একটা পছন্দ করছে, বউ আরেকটা পছন্দ করতেছে। একটা ফার্নিচার কিনতে গেলে ঐক্যমতে পৌঁছতে পারি না। যার ফলশ্রুতি কোর্ট কাছারি পর্যন্ত পৌঁছে, ভাই হচ্ছে না। তো এখানে ঐক্যমতের যারা এখানে মেন ইয়ে করতেছে, যারা ঐক্যমত করার চেষ্টা করছে, তারা পারিবারিকভাবে অনেকে ঐক্যমত করতে পারেনি। আমাদের অন্যতম একজন, ওনার ওয়াইফের লাগে ঐক্যমত হয় না, ওয়াইফ ওনাকে ডিভোর্স দিছে, উনি আবার বিদেশে যে বিয়ে করছে সেখানে ঐক্যমত বুঝতে পারে না, ওনাকে ওই বউ ওনাকে ডিভোর্স দিছে। তো এই হলো আমাদের ঐক্যমতের অবস্থা।
তো এইটা এই ঐক্যমত্য একটা বাহানা মাত্র, ঐক্যমতের কোনো এইসব কথা দরকার তো ছিল না। এখানে সরকার ইলেকশনটা করবে তার নির্ধারিত তারিখের মধ্যে, তার একটা রুটিন ওয়ার্ক করবে। সে ওখানে আপনার দেখেন এনবিআর কে সংস্কার করতে যায় সেখানে, এখানে এখন তারা কর্মবিরতি পালন করতেছে, সমস্যার সমাধানের জায়গায় সমস্যার সৃষ্টি করতেছে। তারপরে এখানে দেখেন আমাদের কোনো একটা একটা ভূমিকা যে রাখবে, কেউ যে বলবে থামো, হ্যাঁ এনাফ ইজ এনাফ, আর 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 বাড়াইবার দরকার নাই, এত জীবন হানি সম্পদ হানি হচ্ছে, কেউ কিন্তু একটা কথা বলতেছে না। রাষ্ট্রটা কিভাবে চলছে আপনারা এখানে আলোচক যারা আছে বা দর্শক শ্রোতা আছে তারা একমত হবেন যে এই ঘটনা ঘটার পরে আমাদের যে কোনো একটা পাড়া মহল্লা যদি কোনো একটা অঘটন ঘটে, কোনো কেউ যদি একটা অতিরঞ্জিত কোনো কাজ করে, সেখানে মুরব্বী আছে দাঁড়ায় বলে থামো। এই থামার কথা বলার কোনো লোক আমরা দেখছি না, কোনো ইনস্টিটিউশন করতেছে না, জুডিশিয়ারি না অন্য কোনো সংস্থা বলছে যে ভাই এখানে এনাফ ইজ এনাফ, আর আমরা এগুলির মধ্যে যাবেন। কারণ আমাদের পিছনে অনেক লোক, অনেক ষড়যন্ত্র চলছে যে এখানে আমাদের রাষ্ট্রটাকে যেন গ্রাস করার জন্য। এই সাথে কিন্তু আমাদের রাজনীতিবিদদের এই দূরদর্শিতার অভাবে তারা কিন্তু সেটা করতে পারছে না। আমাদের বড় দলগুলি দেখা যাচ্ছে যে তারা মনে করছে প্রথম দিকে তাদের লোকজন নিয়োগ করা হয়েছে, তারা ক্ষমতায় চলে আসছে, এরকম একটা স্বপ্ন দেখছে তারা। কিন্তু তাদের যে বোকা বানানোর জন্য এগুলি করা হচ্ছে। এখন দেখেন এখানে বলা হচ্ছে কি বিএনপি করতেছে, তো বিএনপি তো এখন ক্ষমতায় নাই, তারেক সাহেব তো ক্ষমতা নেই, এবং কি তারেক সাহেব যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যারা আছে তারা তারেক সাহেবকে আইনের আওতায় আনবে। কিন্তু তারা এক না করে তারা ব্লেমিং করতেছে। একটা রাজনৈতিক দল তো তাদের নিজের কারণে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে, আরেকটা জনগণ আরেকটা দলকে যদি আবার এরকম কিছু বিভিন্ন ব্লেম দিতে পারে, তাহলে এদের টাইমটুকু তারা দীর্ঘায়িত করতে পারে। এটা দিনের মতো সত্য। এখন এটা অনেকে আমাদের এইখানে যারা আছে তারা অনেকে আমাদের প্রিয়, আমাদের সাথে ভালো সম্পর্ক আছে, এখন অপ্রিয় কথা সবাই তো পছন্দ করে না, এটা শুনতে চায়ও না। তো আমাদের ওই কথাটা দেখতে হবে। আমরা প্রথমে তো এই গভর্নমেন্ট প্রায়োরিটি দেওয়ার কথা ছিল ইলেকশন কমিশনের কোনো প্রায়োরিটি দেওয়া হয় না। আচ্ছা, আপনার যখন একটা লোক আপনি খাওয়াবেন তখন আপনাকে বাজার করতে হবে, একটা জায়গায় যদি আপনি জার্নি করেন তখন আগে টিকিট করতে হবে। তো এখন এই গভর্নমেন্ট আসছে রুটিন ওয়ার্ক করার জন্য, এই গভর্নমেন্টের তো ইলেকশন কমিশনকে প্রথম কিন্তু রিফর্মের মধ্যে যায় নাই, এবং ইলেকশন যারা রাতের পর দিনে করছে এগুলি একটারও চাকরি যায় নাই। এখন আমরা যখন চেঁচামেচি করলাম, বারবার বললাম যে ইলেকশন কমিশনাররা হাসিনা কি এখন দোষী, হাসিনার যারা সহযোগিতা করছে তারা এখন আছে কেন, দিনের পর রাত্রে করছে। অনেক বলা বলির পরে দুইজন আপনার সিভিল ইলেকশন কমিশনকে অ্যারেস্ট করছে, তাও একজনকে যেভাবে করা হয়েছে আইন নিজের হাতে তুলে নেওয়া হয়েছে। এই যে মব দেখতেছি আমরা, মব ভাইলেন্স যেটা হচ্ছে, মবটা কখন হয়? যখন দেখছে আইনের শাসন চলে না। আপনি এই 1 বছরের মধ্যে আপনার অনেক কেস হয়েছে যেটা যারা পুরো এই যে যতগুলি লোক এই গভর্নমেন্টের আমলে অ্যারেস্ট হয়েছে সব কি দোষী? সব তো দোষী না, কিন্তু দেখা যাচ্ছে জুডিশিয়ারি কোনো হিয়ারিং করতেছে না। তাহলে যদি 2 বছর বা 3 বছর পরে যদি হিয়ারিং হওয়ার পরে যে ওই লোকটা নির্দোষ প্রমাণিত, তাহলে এই যে 2 বছর তার জীবন থেকে চলে গেল বিনা কারণে। একটা এই যে যতগুলি কেস হয়েছে, যতগুলি পলিটিক্যাল নেতা অ্যারেস্ট হয়েছে সব কি দোষী? এটা যদি জুডিশিয়ারি তাদের দায়িত্ব অবহেলা করতেছে, তারা হিয়ারিং করতেছে না। কেন হিয়ারিং করতেছে না? তারা তো বেতন নিচ্ছে, তাদের এটা ডিউটি করার কথা, কিন্তু তারা সেটা না করে তারাই বিব্রত হচ্ছে। কেন বিব্রত হবে? তারা যদি ম্যাটেরিয়াল দেখে যে না এই লোকটা দোষী, তাহলে তারা ফাঁসি দিয়ে দেয়, তারা সাজা দিয়ে দেয়, অথবা তারা খালাস দিয়ে দেয়। তারা শুনতেছে না। এই যে গতকালকে আপনার গত বছর জমির উদ্দিন সাহেব, যিনি আইন মন্ত্রী ছিল, যিনি স্পিকার ছিল, যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিল, উনি একটা কেস নিয়ে গেছেন, একটা অন্যায়ভাবে একটা কেস করা হয়েছে, মিথ্যা কেস দেওয়া হয়েছে পুলিশ, সেটা বিচারক বলছে বিব্রত করে আমরা রাজনীতির মামলা আমরা শুনবো না। তাহলে এই রাষ্ট্র কিভাবে চলছে? কেউ কারো, এখন সবাই আমরা স্বাধীন মালিকের মতো আমরা সবাই সাথে, কেউ কারো মানছে না। একজন ওসি হোম অ্যাডভাইজারের কথা শুনতেছে না। তাহলে এইভাবে কিন্তু দেশ চলতে পারে না। তো এইভাবে দেশ চলতে পারে না। তাহলে কেন এগুলি এটা হচ্ছে? এই যে আইন শৃঙ্খলা কোনো কিছু হচ্ছে না, তাহলে এই ভোটের বাক্সগুলি এখানে যারা করতেছে, যারা ইলেকশনে করলে তাদের অনেকের জামানত বাজেয়াপ্ত হবে, তারা কিন্তু ইলেকশন দীর্ঘায়িত পিছাইতে চাচ্ছে। যেভাবে ফেল ছাত্ররা পরীক্ষা পিছানোর জন্য আন্দোলন করে, ঠিক অনুরূপভাবে আমাদের রাজনীতিবিদ যারা মনে করেন যাদের জামানত বাজেয়াপ্ত হবে, যারা একটা সিট পাবে না এমন লোক, তারা পিছাইতে চাচ্ছে। কারণ ভাই পিছানোর পরে রাজনীতি আপনার যে ইলেকশন পিছানোর পরে যদি আমাদের এই গভর্নমেন্ট সঠিকভাবে তাদের দায়িত্ব ডেলিভারিটা দিতে পারতো, যদি আইন শৃঙ্খলা ঠিক থাকতো, আইনের শাসন ঠিক থাকতো, কর্মসংস্থান ঠিক থাকতো, তাহলে আমরা নিজেরাই বলতাম যে এই গভর্নমেন্ট আরো বেশি দিন থাকুক, রাজনীতিবিদদের এসব আনাআনি আমরা চাই না। কিন্তু একটা জায়গায় তো এই গভর্নমেন্ট আসার পরে একটা তো এরকম আশাব্যঞ্জক কোনো কিছু দেখাইতে পারে না। প্রথমত আইনের শাসন যদি না থাকে তাহলে 16 আনাই মিশা। কারণ আইনের শাসনটাই হলো 1 নম্বর আমাদের তারপরে ইলেকশনের জন্য। এখন এই যে মব ভাইলেন্স হচ্ছে, এইখানে এই যে যখন গ্রামগঞ্জে ইলেকশন হবে,
তাহলে ইলেকশনের ভোট বাক্সগুলি কে ইয়ে করবে? তারপরে আপনি দেখেন এই যে এনসিপি কে বাড়তে দেওয়া হচ্ছে, কেউ কিছু বলছে না। হ্যাঁ, এনসিপি তো একটা প্রত্যেকটা একটা সীমাবদ্ধতা থাকবে। তারা তারা এখন মার্কাস হয়ে বসছে কি, সেটা শাপলা ফুল, যেটা রাষ্ট্রপতির প্যাডে ব্যবহার করা হয়, যে বঙ্গভবনে ব্যবহার করা হয়, পুলিশে আর্মির মধ্যে জাতীয় পতাকা, জাতীয় ইয়ে ইয়ে হিসেবে আমাদের ফুল হিসেবে দেওয়া হচ্ছে। তাহলে সেটা তারা না দিলে ইলেকশন কমিশন তারা অপসারণ চাচ্ছে কি জন্য, তাদের এটা মামার বাড়ির আবদার, তারা পায় না, তারা এটা দিতে হবে। তাহলে আরেকজন পলিটিক্যাল পার্টি যদি জাতীয় পতাকা চায়, তাহলে সেটা কি তারা অ্যালট করা যাবে? তো এখানে এটাও কেউ কিছু বলছে না, সবাই খালি দায়িত্ব এড়িয়ে চলছে, কিন্তু এদেরকে সেই কথাটা কেউ বলা হচ্ছে না যে তোমাদের অভিজ্ঞতার অভাব, তোমরা এখন রেজিস্ট্রেশনে পাও নাই। তা তাদের পিছনে দেখা যাচ্ছে তাদের প্যাট্রোনাইজ করে তাদের মিটিং এর ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। কেন বাবা ওখানে গোপালগঞ্জ যাইতে হবে কেন? গোপালগঞ্জ যাবে, হ্যাঁ বলতে পারেন যে এটা তাদের স্বাধীনতা, তারা যাইতে পারবে। যখন গেলে উদ্বুদ্ধ যে পরিস্থিতি হবে, সেই কারণে অনেক সময় দেখা যায় ঢাকা শহরে বিএনপি আওয়ামী লীগের দুইজনে এক জায়গায় মিটিং করছে, আমরা সোশ্যালিস্টরা দিকে তাদের কাউকে মিটিং করতে দেয় নাই, এরকম অহরহ জাসদত্ত হয়েছে বহু এরকম। তাহলে ওইটা কি বন্ধ করতে পারতো না? তাহলে এই জীবন জানটা হানি হইতো না, এতগুলি ক্যাজুয়ালিটি এটা হইতো না। তো এটা এটা তো করছে। এটা কিন্তু কোনো কোনো যারা চেয়ারে আছে, যাদের দায়িত্ব জন নিরাপত্তা দেয়া, সম্পদের নিরাপত্তা দেয়া সরকারের 1 নম্বর দায়িত্ব। সেই জন্য যদি ভদ্রভাবে কোনো সরকার থাকে, যদি তাদের পদের জন্য লোভ না থাকে, তাহলে যদি এইসব ডেলিভারি না দিতে পারলে তারা নিজেরা স্বেচ্ছা শেয়ার কুইট করবে, তারা করতেছে না, তারা চুপ করে বসে আছে। আমাদের অ্যাডভাইজার গুলি এরা জীবিত না মৃত কেউ জানে না, দুই একজনের কথা বলতেছে। হ্যাঁ, তাদের পারফরমেন্স কি মিনিস্ট্রিতে যদি প্রগ্রেস রিপোর্ট দেখা হয়, দেখা যাচ্ছে পারফরমেন্স জিরোতে আছে, কিছুই হচ্ছে না। তাহলে এই যে এইভাবে চলছে, এরা আরো দীর্ঘায়িত করতে চাবে। এখন আমাদের সবার একই সুরে কথা বলা উচিত যে আমাদের, আমরা গণতন্ত্র দেওয়া হোক, আমাদের এই সংস্কার মনস্কার এসব এগুলি এই ইন্টারিয়াম গভর্নমেন্ট, ইন্টারিয়াম অস্থায়ী অস্থায়ী টেম্পোরারি, এইগুলি একই সমার্থক শব্দ। এদের অর্থই তো হলো তার টেম্পোরারি লোক, তো কোনো পার্মানেন্ট কোনো ব্যবস্থা হলে পার্মানেন্ট ট্রিটমেন্ট। পেইন কিলার যেমন, এটা কোনো চিকিৎসা নয়, এটা সাময়িকভাবে রিলিফ। তো এই ইন্টারিম গভর্নমেন্টও তাই। এখন দেখা যাচ্ছে তারা অনেকগুলি তাদের ক্যানভাস অনেকগুলি বাড়াচ্ছে, তারা পারতেছে না শাকে বোঝার উপরে শাকের আটি, এমনি কাজকর্ম করতে পারছে না, এর মধ্যে আরো অনেক কিছু হচ্ছে। তারপরে আমাদের যে ইলেকশন দিবে, ইলেকশনে বরাদ্দ লাগবে, সে টাকাটা কোথাও রাজস্ব বোর্ড আদায় করবে, তারা দুই ভাই করে এখানে যাই আননেসারি একটা প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছে। তারা কেউ এখন কর্মবিরতি পালন করছে। তাহলে এখানে রাষ্ট্রের যে রেভিনিউটা আসবে রেভিনিউ বোর্ড থেকে, সেখানে তারা এরকম ধর্মঘট করতেছে, কর্মবিরতি পালন করছে। তাহলে তারা কিন্তু রেভিনিউ কালেকশনের জন্য তারা কিন্তু কাজ করতে পারছে না। তাহলে বাজেট কে দিয়ে দেওয়া হবে? ইলেকশনের পয়সাটা কোথা থেকে আসবে? ইলেকশনের ব্যালট বাক্স লাগবে। আগে যেগুলি ব্যালট বাক্স করছে, এই গভর্নমেন্ট তো আসে দুর্নীতির বিরুদ্ধে অনেক কথা বলছে। তাহলে এই যে 4,500 কোটি টাকার ইভিএম কেনা হয়েছে, একটা কাজ করে না। কিন্তু এখন যারা কিনছে, তারা ওইসবে কেনার সময় বিআই আর দুইটাই ছিল, সিভিল ইলেকশন আর কমিশনার ছিল বিআই, আর্মির সিএ ছিল, সে সময় তারা কিনছে। কিন্তু একটা কথা, এটা কোনো একটা তদন্ত হচ্ছে, তদন্ত হয়ে জনগণের কাছে এই জিনিসটা ক্লিয়ার করা উচিত যে এত হাজার কোটি টাকার গরিব দেশের টাকা ইয়ে করা হচ্ছে। আচ্ছা, তারপরে আরো দেখেন যে এরা টেম্পোরারি অ্যাডভাইজার হচ্ছে, তাদের বাড়ি রেনিভেশন মধ্যে কোটি কোটি টাকা খরচ করছে, ফার্নিচার কিনছে। ইভেন কি 6 মাসের জন্য অ্যাপয়েন্টমেন্ট যে হচ্ছে, তাও সে তার বাসার মধ্যে ইয়ে করছে, রেনিভেশন করছে। কেন ভাই? গরিব দেশের টাকা। এখন এটা তো আমরা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা এটা আশা করি না। এটা হাসিনা করতে পারে, অন্যরা করতে পারে, এরশাদ করতে পারে। কিন্তু এই গভর্নমেন্টের আমলে টেম্পোরারি, মাত্র তারা বলছে যে এপ্রিল তাদের ইলেকশন দিবে, তাহলে অ্যাডভাইজারদের জন্য কোটি কোটি টাকা বাসা রেনিভেশনের জন্য ফার্নিচার কিনতেছে, কি কারণ? একজন 6 মাসের জন্য একজন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, একজন বিশেষ সহকারী, সে ওখানে যে ফার্নিচার করার জন্য ইয়ে করার জন্য মন্ত্রণালয় তদবির করতে আছে, সেক্রেটারি বলতেছে তদবির করে বসে থাকতেছে এখানে। তো এগুলি কি ওনার কাছে খবর নাই? তো এখন ব্যাপার হচ্ছে তাদের যার মূল ফরজের কোনো খবর নাই, সুন্নত নিয়ে টানাটানি হচ্ছে। তো যেই কাজটা মূল দিকে ফোকাস করার কথা, সেই কাজের মধ্যে এখনো কোনো কিছু নেই। আজকে 65,000 গ্রামে ভোটের বাক্স কারা পাড়া দিয়ে, পুলিশ তো কি অবস্থা করছে দেখছেন, একটা গোপালগঞ্জে দেখছেন এই অবস্থা। তাহলে এই যে প্রতিটা গ্রামগঞ্জে ইলেকশন দিলে এই ছেলেরা, এই যে সিলডেন পার্টিরা ভোটের বাক্স হাসিনার মতো সিল মেরে নিয়ে যাবে। এবং এদের পরিকল্পনা হলো যে তারা কয়েকটা পার্টি জামাত সহ এটা ইয়ে করার জন্য, জোট সরকার করার পরিকল্পনা পায় তারা করছে। এটা আমি জানি না রাজনীতিবিদদের কাছে এই তথ্যটা আছে কিনা, যার পরিপ্রেক্ষিতে এরা ওই যে আমরা আর মামারা ওইভাবে তারা ওইভাবে ওয়ার্ক করতেছে, তাদের মধ্যে ওদের কথা, তারা ভাষা কথা বলছে, তারা কিন্তু স্পষ্ট কোনো কথা বলছে না। তাদের দেখছে যে তারা পারবে না, তাদের এইভাবে করে তারা কোনো কিছু করে পরবর্তীকালে এখান থেকে আপনার অ্যাডভাইজারি কিছু লোকের ওর মধ্যে যোগ দিবে, এই পরিকল্পনা করছে জনগণকে অন্ধকারে রেখে। তো আমি মনে করি এই শুভবোধের উদয় হোক। আমরা শেখ হাসিনাকেও বলছিলাম যে আপনি পদত্যাগ করেন, পদত্যাগের স্পিকারে দেন, আজকে তাহলে এই ধরনের অথর্ব গভর্নমেন্টের আসার কোনো স্কোপ থাকতো না। এই জন্য সম্পূর্ণ দায়ী হলো শেখ হাসিনা। শাকিরা আছে একবার তার 40 বছর পর্যন্ত তার থাকতে হবে, এটা তার বাপের সম্পত্তি, সে থাকতেই হবে। সেই সব কইরা
সে এই দেশে এরকম একটা অরাজকতা সৃষ্টি করে দিচ্ছে, দেশটাকে একটা অকার্যকর রাষ্ট্র পরিণত করতেছে। যদি সেই স্পিকার শেষ মোমেন্টও যদি দাবি মেনে নিত, ছেলেরা মিষ্টি খাইতে খাইতে ভিতরে চলে যেত, স্পিকারকে দায়িত্ব থাকতো, ইলেকশন হলে তারা বিরোধী দলে থাকতো, বিরোধী থাকলে আবার পরবর্তীকালে তারা আসতে পারতো, তাহলে তার মর্যাদা থাকতো, তার বাপের মর্যাদা থাকতো, দেশের এরকম অসহল অবস্থা হইতো না। আমাদের যতগুলি জটিলতা করছে রাজনীতিদের ব্যর্থতার কারণে, রাজনীতির ব্যর্থতার কারণে আজকে রাষ্ট্রের যে দুর্দশার জন্য কিন্তু রাজনীতিতে লোভের জন্য হর্স ট্রেডিং এর কারণে বিভিন্ন সময় আমরা এসব দেখছি। তো আমাদের এখন আমরা বাসানির মতো, আমরা শেরে বাংলার মতো নেতা পাচ্ছি না, আমরা জিয়াউর রহমানের মতো নেতা, শেখ মুজিবের মতো এই যে উদাহরণ নেতাটা আমরা পাচ্ছি না, যার ফলশ্রুতিতে আমাদের এখন আমাদের একটা রোল মডেল আমরা চাইয়ে পাচ্ছি না। রাজনীতি অঙ্গনে কেউ বলতে পারে রোল মডেল কে, আমরা যে একজন লোক বানবো আমরা জাতিকে, যদি জাতি আক্রান্ত হয় জাতি কার ডাকে সাড়া দিবে, আজকে ভাষা নিয়ে তো নাই। তো এইরকম অবস্থা করছে আমাদের পলিটিক্যাল নেতারা, কিন্তু ওইগুলি সৃষ্টি করার সুযোগ দেয় না। অনেক ভালো লোক আছে যারা দেশের জন্য কিছু কন্ট্রিবিউট করতে চায়, তারা করছে না। এখন বিদেশে যখন যাদের এই দেশের পাসপোর্ট নেই, তাদের বিদেশি পাসপোর্ট তারা চলে যাবে, এদের যখন অনেক সমস্যা হবে, কিন্তু আমরা তো যেতে পারবো না। তারা ডুয়েল পাসপোর্ট হলে ডিসকোয়ালিফিকেশন হবে মিনিস্টার অর অ্যাডভাইজার অর এমপি, সেখানে দেখা যাচ্ছে যে সবগুলো ডিসকোয়ালিফাই লোক করে কোয়ালিফাই করে এখানে অ্যাডভাইজারের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা বেশিরভাগই ফরেন নাগরিক। তো এই যে যাদের মায়া নাই তারা তো দেশে ও বিদেশে চলে যাবে, এইখানে সবগুলি ওই ধরনের কাজ। আমাদের দেশের লোকজন নাই, দেশে কি অনুপযুক্ত সব কোনো উপযুক্ত লোক নাই যারা দেশের বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যারা করতেছে অন্য জায়গায় নাই, তাদের কোনো একটা অ্যাডভাইজারের নেয়। তারপর রুটিন ওয়ার্কের মধ্যে দেখেন, রুটিন ওয়ার্কের মধ্যে এটা তত্ত্বাবধায়কের সময় মন্ত্রী পরিষদ অ্যাডভাইজার পরিবর্তন হয়েছে। এত কথা আসার পরে এলজিআরডি মিনিস্টারের তার বাপ নিয়ে কথা আসছে, তার পিএস নিয়ে কথা আসছে, এত টাকা আসছে, অস্ত্র নিয়ে দরকার করছে, কিন্তু পোর্টফোলিও চেঞ্জ করতেছে না। তার মানে কি মবটা করে, যেহেতু আর্মির সাথে গভর্নমেন্টের একটা গ্যাপ তৈরি হয়েছে, এখন এই মব ভাইলেন্স করে তারা টিকে থাকতে চাচ্ছে। তো এইসব লোকজন সব বুঝে, এইসবের থেকে আমি মনে করব সরকার শুধু শুভবুদ্ধের উদয় হবে, তারা তাড়াতাড়ি দ্রুত তাদের কমিটমেন্ট অনুসারে ইলেকশন দিয়ে জনগণের নির্বাচিত সরকার হাতে দেয়, কারণ না হলে বিদেশে কোনো চুক্তি করতে পারবে না। অস্থায়ী সরকারের কাছে, অনির্বাচিত সরকারের কাছে কোনো চুক্তি আসবে না। রাষ্ট্র যদি কালকে আক্রান্ত হয়, যদি অস্ত্রের চুক্তি করতে হয়, কোনো চুক্তি কেউ করবে না। ওই দিন আমার একটা চাইনিজ এক প্রিন্সিপাল বলছে আমরা ওয়েট করতেছি, দেখতেছি আমরা, কারণ আমরা এই গভর্নমেন্ট মেয়াদ কয়দিন গভর্নমেন্টই জানে না, তাহলে ওই দিন আমরা কি চুক্তিতে যাবো? অস্থায়ী গভর্নমেন্টের সাথে কেউ চুক্তিতে যায় না। তো সুতরাং দেশের সর্বসব অনেকে জানে না, অনেকে কিছু দেখবেন কিছু ক্যাম্পিং শুরু হয়েছে এদেরকে দীর্ঘদিন রাখার জন্য। আরে ভাই, নির্বাচিত উনি ডক্টর ইউনূস সাহেব দাঁড়াক, ভোটে দাঁড়াক, আরো তার অ্যাডভাইজাররা দাঁড়িয়ে যদি তারা জনগণ চায় তারা আসুক, তারা ইলেকশনের ক্ষমতা আসুক, কিন্তু অনির্বাচিত এইভাবে চলতে পারে না একটা রাষ্ট্র। তারপরে আমরা যেসব কার্যক্রম দেখতেছি, এটা যখন আরো খারাপের দিকে যাবে, কেউ আমরা বাঁচবো না। সুতরাং এখনো সময় থাকতে সাধু সাবধান, প্রত্যেকটা নাগরিকের এখন সোচ্চার হওয়া উচিত যে এইসব কি হচ্ছে। আমরা কি এই মূল্যবোধের রাষ্ট্র এটা? আমরা এই জন্য দেশ স্বাধীন করছি আমরা? এখন কোনো নিরাপত্তা নাই। কেউ যদি একটা অন্যায় হয়, কোর্ট তার বিচার করতেছে না, আগে সোমোটো করতো। পাকিস্তানকে আমরা সমালোচনা করি, পাকিস্তানে ইমরান খান বললো আমার নিরাপত্তা না, সেখানে কাস্টোডিয়ান হিসেবে কোর্ট রায় দিছে কমিশনারকে, যে তার খাওয়া হইতে শুরু করে তার সব দেখভাল করবে এবং 15 দিন পরে কোর্টকে রিপোর্ট দিবে। আর আমাদের এখানে আমাদের মিউনিসিপ্যালিটি দখল করে বসে আছে, হয় তার শপথ দিব ইয়েকে, না হলে বলবে যে এটা তুমি এটা আসতে পারো না। একটা গভর্নমেন্ট থেকে আরেকটা গভর্নমেন্ট, একটা কমিশন থেকে আরেকটা কমিশন পরিবর্তন হয়েছে, তাহলে এই গভর্নমেন্ট ওই মেয়র কি করে হয়? তারপরে সেটার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না কোর্ট থেকে দিচ্ছে, না ডক্টর ইউনূস সাহেবের থেকে আসতেছে। এইখানে কোনো অফিসে কোনো কাজ হচ্ছে না, জনগণের সার্ভিস হ্যাম্পার হচ্ছে। তারপরে চতুর্দিকে এই অবস্থা। তো এইভাবে এরকম একটা অথর্ব সরকার আর কতদিন করে দেশটাকে, তারা নিজেরাও বিপদে পড়বে, জনগণকে বিপদে ফেলাবে। আমি এ পর্যন্ত এটাই বললাম। ধন্যবাদ। আমি জনাব ডক্টর মোশাররফ হোসেন আপনার কাছে আবার আসি। সেটি হচ্ছে যে আমরা সেনাবাহিনীর কথা আপনি বলছিলেন, আইন শৃঙ্খলার বিষয়ে গতকালকে। তো আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু আইএসপিআর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, এবং গতকালকেও আমরা দেখেছি যে অনেকেই বলছেন যে বিষয়টি, সেটি হচ্ছে যে সেনাবাহিনীর কারণেই বরং আরো যে বাজে পরিস্থিতি হতে পারতো সেটি কিন্তু এড়ানো গেছে সেনাবাহিনীর বিশেষ দায়িত্ব এবং ভূমিকার জন্য। এবং আইএসপিআর থেকে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে সমাবেশ চলাকালে হামলার যে বিষয়টি সেটি এসছে, এবং সেখানে একই সাথে মাইকে বারবার সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোষণা দেওয়ার পরও আমরা কিন্তু এটা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে, ফুটেজে, ভিডিওতে, নিউজে, সেটা হচ্ছে তাদের সেনাবাহিনীর উপর কিন্তু নির্বিচারে হামলা চালায় হামলাকারীরা অপর পক্ষে যারা ছিল ওই প্রান্তে। তো তখন কিন্তু সেনাবাহিনী আসলে বাধ্য হয়েছিল
বাধ্য হয়েছিল কিছুটা বল প্রয়োগ করার জন্য। তো সার্বিকভাবে এমন বিষয়গুলো উঠে এসেছে সেই বিবৃতিতে আইএসপির, এবং আমরা গতকালকে দেখেছি আসলে কন্টিনিউসলি কিন্তু সেনাবাহিনীকে টার্গেট করে হামলাটি পরিচালিত করছিল অপরপক্ষে যারা ছিলেন। তো সার্বিকভাবে তো সেই ক্ষেত্রে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি আমাদের দেশে 5ই আগস্ট পরবর্তী সময়, সেখানে সেনাবাহিনীটি বিশেষ ভূমিকা রাখার চেষ্টা করছে, বরাবরই চেষ্টা করে যাচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। তো সেটিকে আরেকটু বেগবান করার জন্য আপনার কাছে কি মনে হয়, কি ধরনের পদক্ষেপ নিলে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আবার স্বাভাবিক হবে আপনার কাছে মনে হয়? এবং আরেকটি বিষয় ছোট্ট করে, সেটি হচ্ছে যে আমি যে প্রশ্নটি একটু আগে করেছিলাম, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, সেটি বিষয়ে আপনার মূল্যায়ন কি, মন্তব্য কি জনাব ডক্টর দেখুন, মোশতাক? সেনাবাহিনী হোক বা যেই বাহিনী হোক, যখন গুলি করে মানুষকে হত্যা করতে হয় সেটা নিশ্চয়ই কোনো স্বাভাবিক ঘটনা না। এটার নিয়ম অনুযায়ী তদন্ত হতে হবে এবং এটার পক্ষে বিপক্ষে যুক্তি থাকতে হবে, এবং এর জন্য যদি কেউ দোষী হয় তার শাস্তি হতে হবে। আমি তো প্রথমে বলেছি যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই প্রথম জনগণের উপরে গুলি বর্ষণ করে হত্যাকাণ্ডের ঘটনা এই প্রথম ঘটেছে। কাজেই আমি আমি ফলাফলটা কি দেখলাম, বা সবাই ফলাফল কি দেখলো, যে 4 জন নিহত হয়েছে। হ্যাঁ, এর আগে জনসভাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, পুলিশের গাড়ি জ্বালানো হয়েছে, ভবন আক্রমণ করা হয়েছে, সবকিছুই হয়েছে। কিন্তু যখন আপনি এটা বিনা রক্তপাতে সমাধান করতে পারেন, মানে আপনি কোনো প্রাণহানি না করে সমাধান করতে পারেন, সেটাই উত্তম। এটা যদি উদাহরণ হয়ে থাকে এবং এটা মানে যৌক্তিক হিসাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে এরকম অনেকগুলি করতে হবে আগামীতে। কারণ যেই সংঘর্ষটা গোপালগঞ্জে হলো, এ ধরনের পরিস্থিতি, রাজনৈতিক উত্তেজনা, কিন্তু এটা বহিঃপ্রকাশ গোপালগঞ্জে হয়েছে, এটা অন্য জায়গায় এটার পুনরাবৃত্তি ঘটবে না, এটি জোর দিয়ে বলা যায় না। এখন সব জায়গায় কি আপনি সেনাবাহিনীকে দিয়ে গুলি করিয়ে সমাধান করবেন? তাহলে তো আমি বললাম যে তাহলে জুলাই আগস্টের সাথে কোনো পার্থক্য হলো না। জুলাই আগস্টে যারা গুলি করেছে তারা যখন যুক্তি যদি দেওয়ার সুযোগ পায়, তারা কিন্তু এ ধরনের অনেক কথা বলবে, জনগণের সম্পত্তি না, সমক সমক, যারা পলাতক থেকে এরকম কথা বলতে যাচ্ছেন তারা। কাজেই ওই যুক্তি আর এই যুক্তি যদি মিলে যায়, বাধ্য হয়ে গুলি করেছে, এটা এটা কিন্তু পুরনো কথা। যারা যে সরকারের আমলে এই যে ভাষা আন্দোলন থেকে শুরু করে জুলাই আগস্ট পর্যন্ত জনাব মুশতাক, যেটি হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু এটি বলা হয়নি যে বাধ্য হয়ে করেছে। ওনারা আইএসপিআর বলেছে যে আচ্ছা, বল প্রয়োগে কি বাধ্য হয়েছে, এবার বোঝানোর এই পর। প্রসঙ্গে আর সেটা এই প্রসঙ্গে তাহলে আমি একটু বলি তাহলে যদি বল অনুমতি দেন। প্রয়োগটার ভিতরে গুলিটা অন্তর্ভুক্ত। এটা হয়ে গেল যে বল প্রয়োগের মধ্যে গুলিটা অন্তর্ভুক্ত সেনাবাহিনী গুলি হয়ে গেল। করেছে এমন নয়। আচ্ছা, না, এটা তাহলে গুলি আমি কে এই করেছে? প্রসঙ্গে এটা তো এই বের প্রসঙ্গে করতে আমি হবে একটু বলতে গুলিটা চাই। কে করেছে, তাই না? কাজে গুলি কে করেছে এটা যদি আপনি ধামা চাপা দেন, এই ধরনের ঘটনা ঘটবে, এবং আপনি যে মানবতা বিরোধী বিচার আমরা দাবি করছি জুলাই আগস্টে, সেই বিচার কিন্তু হালকা হয়ে যাবে। কাজে এটা সিরিয়াসলি নেওয়া দরকার, কোন পরিপ্রেক্ষিতে কি ঘটনা হলো, এবং যদি কেউ অন্যায় করে থাকে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এটা যদি আপনি না করেন, তাহলে আপনি কোনোভাবেই মানবতা বিরোধী ট্রাইব্যুনাল করছেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য, এটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এবং এটা এটা পাল্টাপাল্টি বাদ প্রতিবাদ এগুলো হতে থাকবে। এটা কিন্তু আমাদের দেশের গণতন্ত্র, শান্তি, জননিরাপত্তা পুরোটার জন্যই গ্রহণযোগ্য নয়। এবারে আসি ভারতের প্রতিক্রিয়া। এটা আমি মনে করি অযাচিত। বাংলাদেশে উনি গোপালগঞ্জে গুলি ঘটনা ঘটেছে বলেই ভারত দেবে, অন্য জায়গায় তো অনেক সময় অনেক সমস্যা হয়েছে। তখন তো তারা এটা সিলেক্টিভলি বাছাই করে কোনো কোনো ঘটনায় তিনি প্রতিক্রিয়া দিচ্ছেন। আমরা তাদের কূটনৈতিক কূটনৈতিক রীতিনীতি বাইরে, আমরা ভারত হোক, মার্কিন যুক্তরাষ্ট্র হোক, কারো কাছ থেকে এই ধরনের কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করে কোনো প্রতিক্রিয়া আমরা আশা করি না। কারণ বাংলাদেশ তো এই বিষয়ে এরকম কোনো প্রতিক্রিয়া দিয়েছে কিনা আমার চোখে পড়েনি। ভারতে অনেক ঘটনাই ঘটে, কিন্তু ভারত যেই ভাষায় প্রতিক্রিয়া দেখাচ্ছে, আমার মনে হয় এগুলো পুনর্বিবেচনার দাবি রাখে, পর্যালোচনার দাবি রাখে। এগুলো মানে আমাদের নিকটতম প্রতিবেশী, হ্যাঁ, অনেক কিছুই সরাসরি প্রভাব বিস্তার করে, সেগুলো কিন্তু আমাদের কূটনৈতিক রীতিনীতি এবং প্রতিবেশী সুলভ যে সম্পর্ক রয়েছে সেগুলো মানে বজায় রেখেই করা উচিত।
আমার মনে হয় আমি পুরোপুরি বিবৃতিটা শুনিনি, যেটা আপনি বললেন সেটা শুনে যা যা হলো যে এটা আমাদের নিশ্চয়ই অনেক পদ্ধতি আছে। একটা হচ্ছে আহ, আপনি অনানুষ্ঠানিক পর্যায়ে পত্র বিনিময়, টেলিফোন করে কথা বলা, যেটা পাবলিকলি আসে না। আবার সরাসরি গণমাধ্যমে বা পাবলিকলি বলা, এগুলোর বিভিন্ন স্তর আছে। কাজেই নিশ্চয়ই গোপালগঞ্জের ঘটনা আমি তো বললামই, খুবই মানে অগ্রহণযোগ্য ঘটনা। জনসভা করতে না দেওয়া, হামলা করা এবং পরে গুলি করে মানুষ নিহত হলো। কিন্তু ভারতের পক্ষ থেকে এই প্রতিক্রিয়াটা আমার মনে হয়, আমি যে আপনার কাছ থেকে শুনে যেটা হলো, এটা আমার কাছে ঠিক স্বাভাবিক বা কূটনৈতিক বিষয়ের মধ্যে পড়ে, এটা আমি মনে করছি না। ধন্যবাদ। ধন্যবাদ। জনাব পাটোয়ারি, আপনি বলতে যাচ্ছিলেন। হ্যাঁ, আমার ওই যে যেটা ভারতের ব্যাপারে যেটা বলা হয়েছে, আর আর্মির যেটা বলা আছে যে এখানে যুদ্ধ ময়দানের আমরা ছবি লাইভ দেখি যে যুদ্ধ ময়দানে কি পরিস্থিতিতে ল কি অস্ত্র দেওয়া হচ্ছে, অস্ত্র ব্যবহার করতে পারবে, কিন্তু সেখানে কিছু শর্ত আছে। সেখানে যদি জীবন, যান, সম্পদ রক্ষা করার স্বার্থে তারা করতে পারবে, কিন্তু সেটা ভিডিও ধারণ করে তারা কি পরিস্থিতি করলো সেই পরিস্থিতিতে তারা জনগণকে অবহিত করতে হবে। তো সেখানে যদি ওরা করে থাকে সম্পদের জন্য, সেকে কি পরিস্থিতি তাদের করতে হইলো। এখন সেখানে বলা আছে পায়ের নিচে করতে, হাঁটুর নিচে করতে হবে। এক, দুই নম্বরে ভারতে যে কথাগুলি বলছে, ভারতের কথা আমরা রিয়াক্ট না করিয়া আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে তারা কাশ্মীরের থেকে ভিডিও আয়না, তেলেঙ্গানাতে কি হচ্ছে, মণিপুরে কি হচ্ছে, এইগুলি বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে প্রচার করে দিলে তাদের তো মুখে থাকে না। সে এইটার জন্য আমরা এইভাবে আমরা বিচ্ছিন্নভাবে এটা না করে ফরেন মিনিস্ট্রি থেকে দরকার অন পেমেন্টে আল জাজিরা, বিবিসি ওই সব জায়গায় অ্যাড করে তাদের মণিপুরিতে কি হয়েছে, কাশ্মীরে কি হয়েছে সেই ছবিগুলি পাঠালে তাহলে এদের মুখ নাক কান সব কাটা যাবে, এদের আমরা কোনো রিয়াকশন দেওয়ার প্রয়োজন নাই। এটা এটা যে কূটনৈতিক যে শিষ্টাচারের বহির্ভূত হয়ে তারা সবসময় এই কথাই বলবে, কারণ তারা তো গুলিকা হরিণের মতো হয়ে গেছে। তাদের এত বড় স্বার্থ, ওই ওই যে অর্থনীতির দশ নামতেছে, তারা বাংলাদেশের এখানে চিকিৎসার জন্য লোক যাচ্ছে না, কোনো ওই যে লেহেঙ্গা এটা সেটা ঈদের সময় যে আসতো সেগুলি যে অর্থনীতি চাঙ্গা ছিল সেটা হচ্ছে না। তারা তো তাদের রেসপন্সার এরকম একটা আরেকটা আনার একটা পরিকল্পনা তারা করবে। তাদের এটা তারা করাটা স্বাভাবিক, তারা তাদের দেশের স্বার্থে করতেছে। কিন্তু আমরা আমাদের দেশের স্বার্থে আমাদের ফরেন মিনিস্ট্রি কিন্তু চুপ করেছে। এটা ফরেন মিনিস্ট্রি কোনো রিয়াক্ট করার দরকার না, ছবিগুলি দেখা দিয়ে দেখলাম। এবার কাশ্মীর থেকে কালেক্ট করুক তারা, বিভিন্ন ইন্টেলিজেন্স সোর্স থেকে, মিলিটারি অ্যাটাচ থেকে বলে ওইগুলি আনা। ভারতের বিভিন্ন জায়গায় তারা কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তারা গরু খাওয়ার আছে এরকম লোকের পিটাই মেরে ফেলছে। তো তাদের এখানে কি হয়েছে, এখানে সম্পত্তি রক্ষার জন্য কি হয়েছে না হয়েছে সেটা তো তার বিষয় না। এটা তাদের অয়েল দেয়ার ওন মেশিন। যদি ওইটা ফরেন মিনিস্টার বলতে ভাই তোমরা তোমাদের চিনি, তোমরা কি জিনিস, তোমরা কি করতেছো চিনি তো তোমাদের, এগুলি প্রচার করে দিলে তো হয়ে যায়। তাহলে আর এই কথা বলার সুযোগ পায় না। ইভেন মুসলিম কান্ট্রিতে সকল এমবেসির মাধ্যমে সকল মুসলিম কান্ট্রিতে এরা যে মুসলমানদের কিভাবে এখানে অত্যাচার করছে কাশ্মীরে, এগুলো দিয়ে দিলে তো তাদের জবাব হয় এবং মুসলমানরা ইউনাইটেড হয়। তাহলে ভারতে ওখান থেকে আরেকটা চড় খায়। তো এখানে আমাদের তো সেটার প্রতি উত্তর দেওয়ার কতগুলি সিস্টেম আছে, সেই সিস্টেমে যাইতে হবে। তো আমরা শুধু বিচ্ছিন্নভাবে এরকম আমরা এই যে আজকে কথা বলছি, এই বিচ্ছিন্ন কথা তো কাজ হবে না। ফরেন মিনিস্টার এর জন্য একটা পাবলিসিটি উইং করে দেওয়া দরকার হয় ভালো। এখানে থেকে নিয়ে মিডিয়ার লোকজন নিয়ে ওগুলি দিয়ে বিভিন্নভাবে একটা ফান্ড বরাদ্দ করে তারা ওখানে এইগুলি করে বিভিন্ন জায়গায় সিডি সারা মুসলিম বিশ্বের মধ্যে ছড়াই দেওয়া দরকার। বিবিসিতে প্রচার করা দরকার, আল জাজিরা থেকে প্রচার করা দরকার। তাহলে আর এই ধরনের কাজ তারা করবে না। যে তোমরা সাল্লি সুইকে বলতেছে তোমার তলা ফুটা, তোমার ওখানে অসংখ্য লোক মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, কিভাবে লোকজনকে ধর্ষিত হচ্ছে, সব জায়গায় এরকম হচ্ছে। তারা নিজে মসজিদ ভাঙতেছে আর এখানে এসে কথা বলতেছে। তারা এরা আমাদের এখানে কি হয়েছে না হয়েছে সেটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, তোমরা হস্তক্ষেপ, তোমাদের কি সাবঅর্ডিনেট কান্ট্রি মনে করো তোমরা? তো এটা তো আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে এরকম কোনো জোরালো কোনো কথা তো বলতেছে না। আর কোনো প্রশ্ন আছে কিনা? জি, আমি একটু রাজনীতি প্রসঙ্গে আসি। সেটি হচ্ছে যে বিএনপির অবস্থানটি কি এখন নির্বাচনকে কেন্দ্র করে। গতকালকে ঘটনার পরে বিএনপিও কিন্তু তীব্র নিন্দা জানিয়েছে, জামাতের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। একই সাথে জামাতের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে আমরা প্রয়োজনে তাদের পাশে থাকবো, এনসিপির পাশে থাকবো। তো সার্বিক এই বিষয়গুলো আমরা দেখেছি। তো এই মুহূর্তে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির অবস্থান কি এবং এনসিপির সাথে বিএনপির অবস্থানটি কোন দিকে যাচ্ছে। একই সাথে জনাব রুহুল কবির রিজভী ওনার একটি বক্তব্য আমি একটু আপনাদেরকে যদি পড়ে শোনাই, জাস্ট একটি লাইন। সেটি হচ্ছে যে ধর্মের নামে যে রাজনীতি, সেই ধর্মের নামে রাজনীতি এবং আরেকটি ফ্যাসিস্ট সরকার এই দেশে প্রতিষ্ঠা করা যাবে না বা এরকম কোন বিষয়ের সাথে
বিএনপি কখনোই হাঁটবে না। তো এই বিষয়টিকে উনি কোন দিকে ইঙ্গিত করেছেন, এই বিষয়টি নিয়ে আমি জানতে চাই জনাব ডক্টর মুশতাক হোসেন এবং জনাব পাটোয়ারি, আপনার দুজনের কাছে যদি ডক্টর মুশতাক হোসেন আপনি বলেন প্রথমে। দেখুন, এখন নির্বাচনের মাঠে কিন্তু বিএনপি এবং জামাত পরস্পরের প্রতিদ্বন্দ্বী, কাজেই পরস্পরের যে দুর্বল দিকগুলোকে তো তারা আঘাত করবে। এটা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করেই সেটা হচ্ছে। এক্ষেত্রে তো আমাদের বলার খুব একটা কিছু আমি দেখছি না, যে এই বিএনপির সাথে জামাত ইসলামী যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা একসাথে ছিল, এবং সঙ্গত কারণেই তারা একে অপরকে সহায়তা করেছে, একে অপরকে সাপোর্ট করেছে। আওয়ামী লীগ বিএনপি এবং জামাতের ঐক্যকে কটাক্ষ করে অনেক কথা বলেছে, এবং তাদের অতীত বিষয়, বিশেষ করে জামাত ইসলামের ৭১ সালে ভূমিকা সোচ্চার ছিলেন। এখন যেহেতু বিএনপি এবং জামাত পরস্পর প্রতিদ্বন্দ্বী, এখন ৭১ সালের ভূমিকা নিয়ে বিএনপি কথা বলছে, যেটা তারা হয়তো আওয়ামী লীগের সময় তারা বলেনি, সঙ্গত কারণেই। তখন তারা প্রতিদ্বন্দ্বী ছিল না, পরস্পরের সহযোগী ছিল। সে একই কারণে এনসিপি এবং জামাত কাছাকাছি, কারণ এনসিপি এখন বিএনপিকে লক্ষ্যবস্তু করেই তাদের রাজনীতি সাজাচ্ছে, এবং বিএনপি তা সমালোচনা করছেন, সেটাও আগামী নির্বাচনকে কেন্দ্র করে। কাজেই যেহেতু বিএনপিকে জামাত এবং এনসিপি দুজনেই তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, কাজেই তাদের কাছাকাছি সম্পর্ক, বা জামাতের নেতারা বলছেন যে প্রয়োজনে এনসিপির পাশে দাঁড়াবেন, সেটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক কথা। তবে এই ধরনের সন্ত্রাস যদি হয়, এটা প্রতিরোধ করার জন্য সকল দলকেই একসাথে দাঁড়ানো উচিত। কারণ আজকে এনসিপির পদযাত্রা নিয়ে ঘটনা ঘটেছে, এখানে এনসিপির ভুল থাকতে পারে, তাদের রাজনীতির ভাষা আরও শানিত হওয়া দরকার, পরিশীলিত হওয়া উচিত ছিল। আবার যারা প্রতিপক্ষ, যারা হয়তো কার্যক্রম নিষিদ্ধ, তারা কার্যক্রম নিষিদ্ধ হলেও তারা একটা রাজনৈতিক দলটা নিষিদ্ধ হয়নি, বা নিষিদ্ধ হলেও বা কাজে তাদেরকে রাজনৈতিক আচরণ করতে হবে। কারণ এই রাজনৈতিক আচরণ যখন তারা রাজনীতি করার অধিকার ফেরত পাবে, বা ফেরত তারা নেবে আদায় করে, তখন কিন্তু এগুলো কাউন্ট হবে। তখন তারা বলতে পারবে না যে আমরা জানি না এই ঘটনা। কাজে একটা দল যে এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধ হয়, তাদেরকে রাজনৈতিকভাবেই মোকাবেলাটা করতে হবে। কাজে এই ক্ষেত্রে এই ধরনের সন্ত্রাস, জীবনহানি, মানবাধিকার লঙ্ঘন, মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়া, সভা সমাবেশের সে পরিবেশ নষ্ট হওয়া। দেখুন, গোপালগঞ্জে কারফিউ চলছে, এই জুলাই আগস্টে কিন্তু কারফিউ ছিল, এই দীর্ঘদিন কারফিউ হয়নি। একটা অঞ্চলে রাজনৈতিক কারণে কারফিউ হওয়ায় আমার মনে হয় বাংলাদেশে খুব একটা ঘটেনি। আমার মনে পড়ছে না যে রাজনৈতিক সংঘর্ষের কারণে একটা জেলা শহরে বা ইয়েতে অন্য কোথাও এইভাবে একটা কারফিউ হয়। এই দুই দলই তারা আনুষ্ঠানিকভাবে ক্ষমতার বাইরে দুটি দল সংঘর্ষ হলো, সেখানে মাঝখানে সামরিক বাহিনী পুলিশি অ্যাকশন নিতে গিয়ে মৃত্যুবরণ করলো, 4 জন আহত হয়েছে, আরো অনেকে, কারফিউ জারি করতে হয়েছে। কাজে ঘটনাটা আমাদেরকে অত খুব সরল সোজাভাবে দেখলে হবে না, এটার খুবই একটা ভালো সমাধান দরকার, দৃষ্টান্তমূলক সমাধান দরকার, এবং যেখানে যেখানে ভুল হয়েছে অকপটে স্বীকার করে সেগুলো সংশোধন করা দরকার। না হলে এই অন্তর্বর্তীকালীন সরকার সবার সমর্থনে এসছে, সে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের আস্থা এবং তাদের নিরপেক্ষতার প্রতি যে মানুষের একটা ধারণা আছে, সেই ধারণাগুলো কিন্তু ভেঙে পড়বে, এবং সেটা ভেঙে পড়লে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আর এগোতে পারবে না। তারা কিন্তু এই হোঁচট খাওয়া, একটা বড় ধরনের হোঁচট তারা খেয়েছে গোপালগঞ্জের ঘটনায়। এই জিনিসটাকে শান্তিপূর্ণভাবে সমাধানের দিকে না গিয়ে সেটা একটা সংঘর্ষে উস্কে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে এই বিষয়গুলো যদি তারা সমাধান করে, নিশ্চয়ই সামনের দিনগুলোতে আমরা ভালো কিছু দেখতে পাবো। এই তো মনে হয় সংযোগ স্থলের বাইরে। আমার মনে হয় আপনি যদি কথা বলেন তাহলে ভালো হয়, ইতিমধ্যে তিনি চলে আসবেন। জি জি জি, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি জনাব একেম পাটোয়ারি, আমি একই বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি, বিএনপির পরিণতি কোন দিকে যাচ্ছে রাজনীতির মাঠে, নির্বাচনের মাঠে, সবকিছু মিলিয়ে সার্বিকভাবে, এবং বিএনপির সাথে কেন এনসিপির দ্বন্দ্ব, বা যেখানে একসাথে একটা ঐক্য নিয়ে আন্দোলন করেছে, স্বাভাবিকভাবে রাজনৈতিক ভিন্নমত থাকবে, এটি স্বাভাবিক, কিন্তু সার্বিকভাবে অবস্থা কোন দিকে যাচ্ছে বলে আপনার কাছে মনে হয় আগামী নির্বাচনকে কেন্দ্র করে? দেখেন, বিএনপি
ভুল করার পরিপ্রেক্ষিতে বিএনপি দীর্ঘদিন ক্ষমতা থেকে বাইরে আছে। তাদের ভুল ছিল তো, তাদের ভুলের কারণে এখনো তারা ভুল করছে। আর আমাদের এই বর্তমান গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট সকল পার্টির সাথে সমান আচরণ করছে না। যারা একটা রেজিস্ট্রেশন পায় নাই ওই পার্টির এত গুরুত্ব দেওয়ার, এটা তো নবীন নবতী পাইতে গেলেও তো 40 বছর লাগছে। সস্তা কি আমাদের চেয়ে কম বোঝে? 40 বছর আগে তো তাদের দেয় নাই। তারপরে আমরা এই যে জাসদের যারা আছে, যারা দেশে আমরা নিজেরা যারা যুদ্ধ করছি, আমি এদের মুক্তিযোদ্ধা হিসেবে আসম ওরফ, সিরাজুল আলম খান, নুরুল আলম সিদ্দিকী, এদের কাউকে কিন্তু পাওয়ার শেয়ার করা দেওয়া হয় না। এরা আন্দোলন করছে। প্রথমে তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট ভুল করছে, এদের বলতো তোমরা লেখাপড়ায় যাও। এখন তারা দেখা যাচ্ছে যে তারা 15 বছরে ভোটার অধিকার চাচ্ছে, এমপি হইতে চাচ্ছে, তাদের লেখাপড়ার দরকার নাই, এই করবে। এখন তাদের তারা রেজিস্ট্রেশনে পায় নাই, তারা শাপলা ফুল চাচ্ছে, তারা এটা করছে। তাদের এদের প্রতি যে সফট কর্নার এই গভর্নমেন্টের, কেন বাবা? তো সবার সাথে সকল আচরণ সমান আচরণ করবে। বিএনপির সাথে প্রথম দিকে বিএনপি ঘুমে রাখার জন্য বিএনপির কিছু লোক একসাথে লোকের চাকরি হচ্ছিল চুক্তিভিত্তিক, এটা সেটা বিএনপির লোকের হচ্ছে। বিএনপি তো মনে করছে আমরা ক্ষমতায় চলে আসছি, কিন্তু এদের যে ঘুম পাড়ানোর মাসে বেশির মতো ঘুম পাড়াইয়া দিয়ে অন্য কাজ করবে। এখন দেখা যাচ্ছে তাদের সাথেও সঠিকভাবে আচরণ করা হচ্ছে না। ইলেকশনের আগে আরো অনেক ঘটনা এরকম ঘটবে, কিন্তু বিএনপি এই ভুলটা করতেছে। বিএনপি আর যদি আওয়ামী লীগ এই জামাতকে যদি প্যাট্রোনাইজ না করতো, তাদের তারা একটা দুটা সিট পাইতো। তাদেরকে এত গুরুত্ব তাদের দেওয়ার কোনো দরকার ছিল না। তারা শত্রু আমার বন্ধু। আওয়ামী লীগের শত্রু বিএনপি, বিএনপির শত্রু ওই রকম করতে যাই এই লোকগুলির তারা প্রতিষ্ঠিত করছে, জাতীয় পার্টিকে প্রতিষ্ঠিত করছে। এদের ভুলের জন্য দুইটা পার্টি যদি এখনো যে হাতি মূল্য গোড়ার থেকে উঁচা থাকে, এখনো আওয়ামী লীগ এত কিছু করার পর আওয়ামী লীগ এখন যত জনসমর্থন যেটা আছে, সেটা এনসিপি বা অন্য কোনো পার্টি সেটা আছে, সেটা তো বাস্তবতা তো স্বীকার করতে হবে। হ্যাঁ, আওয়ামী লীগের যারা খারাপ কাজ করছে, যারা হত্যা করছে, গুম করছে, আয়নাগর করছে, তাদের বিচার আওতায় তাদের বিচার করে দিবে। একটা প্রতিষ্ঠান তো, সব প্রতিষ্ঠান তো দোষী না, ব্যক্তি দোষী। যারা ক্ষমতায় ছিল তারা দোষী, তাদের বিচার এখন পর্যন্ত তাদের কোনো দৃষ্টান্তমূলক কোনো বিচারের শেষ করতে পারছে, এবং দ্রুত বিচার আদালত করে তাদের বিচার করতে পারতো, সেটা করা হয়নি। মাঝখান থেকে বন্ধ করছে। এখন এরা যতই চেষ্টা করুক, যাই কিছু করুক, এখন কি আপনি এখন কালকে ইলেকশন হলে যদি নিরপেক্ষ ইলেকশন হয়, এনসিপি কি দুইটা সিট পাইবে মনে করেন? জামানত বাজেয়াপ্ত হবে। আমি এটা প্রথমে বলছি, এটা বাস্তবতা। তো এখন আমরা সার্ভে করে দেখেন না কাদের কত। জামাতে যত সিট, 2 সিট 10টা সিট পাইতে পারে, এর বেশি তো আসবে না। এখনো দেখেন মেজরিটি বিএনপি আর আওয়ামী লীগ। যেহেতু আওয়ামী লীগ সদ্য পদত্যাগ বিভিন্ন অঘটন করছে, সেই জন্য তার সমর্থন অনেক কমলো। এখন বড় ট্রাকের বোঝায় ছোট ট্রাকের বোঝা হয়ে যায় তলা নিতে কাছাইলে। তো এখনো যে এই আওয়ামী লীগের যে জনসমর্থন, যেগুলি টোকায় আনলে সব পার্টির, অন্যগুলি বিএনপি বাদ দিয়া অন্যগুলির সবার চেয়ে বেশি হবে, এটা তো মানতে হবে, তো বাস্তবতা তো মানতে হবে। তাহলে সেটাকে হ্যান্ডেল করে, ওইটা মাথায় রেখে হ্যান্ডেল করতে হবে যে যারা দোষী তাদের বিচার করবে। যারা আওয়ামী লীগ করতো বিদায় তার পানিশমেন্ট হবে তা তো না। যারা যদি অনেকে আছে ক্ষমতায় ছিল না, এমপি নমিনেশনও পায় নাই, আওয়ামী লীগের মধ্যে ভালো লোকজন আছে না, বিএনপির মধ্যেও খারাপ আছে, জামাতের মধ্যেও খারাপ আছে, ভালো আছে না? তো এখন ওই ভালো লোকগুলি যদি তারা নিজেরা মাপসাইয়া কমাসাইয়া আবার আসে, তা সেতে তো তাদের স্কোপ তো আছে। দেরিতে হলেও তো তারা তো আবার আসবে। কিন্তু এখন এই যে জাতীয় পার্টি তার অ্যাক্টিভিটির জন্য কি অবস্থা হচ্ছে, শেষ হয়ে গেল মুসলিম লীগের মতো। জামাতও তো তাদের কাণ্ডকীর্তির জন্য, জামাত দেখ যারা দেশকে ভারতের সাথে মার্জ হইতে চায় তাদের লগে মিটিং করতেছে, তাদের লগে মিটিং করে এইসব তাদের 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 আদর্শ থেকে তারা সরে আসছে। তারা ক্ষমতা যেতে হবে কোনো না কোনো ভাবে, কারো না কারো লেজুবর্তি করে। এটা দরকার ছিল না। মানুষ অন্য অন্য পার্টির উপরে ফেড আপ হয়ে গেছে। 100 মানুষের বলতে ঠিক আছে আমরা জামাতকে দেখি, কিন্তু তাদের দোষে তারা জাতীয় পার্টি একই অবস্থা। এই লেসপেন্সারি করতে যাই জাতীয় পার্টি শেষ হয়ে গেল। মানে জামাত কি ভারতপন্থী হচ্ছে? জামাত কি ভারতপন্থী হচ্ছে? জনাব পাটোয়ারি, জামাত কি ভারতপন্থী হচ্ছে? আপনার বক্তব্যে কি বিষয়টি? ভারতের এখানে এজেন্ট যারা আছে, তারা সিলেক্ট করে মৌলানাদেরকে এজেন্ট বানানোর জন্য। কেন? এটা সন্দেহ করে না, দাড়ি টুপি থাকলে সন্দেহ হয় না, তখন তারা হিন্দুর থেকে এদের উপরে প্রায়োরিটি দেয়। এরা অনেকে এজেন্ট, এরা এদের মধ্যে আছে। কারণ ওরা নিরাপদ মনে করে, আমি বলছি দরকার আমাদের ল খোঁজ দিয়ে দেখুক। কারণ যদি তারা হিন্দুর উপর কান খোলা থাকে, তো সার্চলাইট দিয়ে দেখে, ওই জন্য হিন্দুকে তারা এজেন্ট বানাইতেছে না। 2-1টা বাদ দিলে, 2-4জন বাদ দিলে, যেমন ওই যে হিন্দু বৌদ্ধ কল্যাণের আছে একজন, কি নাম, ওই যে টুপি পরে, ওইগুলি আছে, সে আমাদের দেশের ওদের সাথে মার্চ হতে বলতেছে প্রকাশ্য, অথচ সে অ্যারেস্ট হচ্ছে না। তো এরকম 2-1জন ছাড়া বেশিরভাগে দাড়ি টুপিওয়ালাকে তারা সিলেক্ট করে। কারণ এটা তো মানুষ তো মনে করে ওই যে ধর্মীয় অনুভূতিতে সুশুটি দেওয়ার জন্য এদের সিলেক্ট করে। আমাদের কাছে যেসব তথ্য আছে, এরা কোনো রকমের এরকম কোনো দাড়ি ছাড়া কোনো মুসলমান এমনি যারা আছে তাদেরকে তারা এজেন্ট হিসেবে নেয় না। কারণ এটা ইয়ে করে তারা, ওই তো তাদের গোপন রাখতে সুবিধা হয়। আপনি দেখেন না এখন তারা যে কথা বলতেছে, তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা এই দেশের স্বাধীনতা চায় না,
যারা মোদির উইন করতে চাই এই ধরনের লোকের নিয়ে আবার এরা মিটিং করে। তাতে বুঝতে পারতেছেন না যে তারা তাদের একটা ধারণা, বিএনপির ধারণা আছে যে ইয়ার ব্লেসিং ছাড়া তারা ক্ষমতা আসতে পারবে না। এটা তাদের ভুল ধারণা। এই ভুল ধারণার জন্য তাদেরকে আরো পিছিয়ে নিতে হবে। আমরা বাংলাদেশি হবে, আমরা অন্য কোনো লোকে কারো ব্লেসিং নিয়ে, কারো দয়ার দান দিয়া তো এই দেশের লোকেরা এটা মানবে না। তাহলে তো হাসিনা থাকতে পারতো। যদি ইন্ডিয়ার দয়ার দানে থাকতো তাহলে হাসিনা এত কিছু করে, এত আত্মীয় স্বজন কত কিছু দিল, তার পলাইতে হইলো। কিন্তু এর আগে তো অনেক গভর্নমেন্টের পতন হয়েছে, কেউ তো পলাইতে হয় নাই। এই যে অতিরিক্ত ইন্ডিয়ার উপরে নির্ভরশীলতা, আমি কিন্তু প্রথম দিনে বলছিলাম যে আমাদের একমুখী পররাষ্ট্রনীতি, একটি রাষ্ট্রের উপরে নির্ভরশীলতা আমাদের বুমেরাং হবে, আমাদের জন্য, আমার দেশের জন্য কাল হয়ে দাঁড়াবে। আমি আওয়ামী লীগ যখন আসছে প্রথমে এসে বলছি, আমাকে ওই কারার মাহমুদুল হাসান ফোন করে বলছে যে আপনার মতো লোকের কাজে লাগাইলেও তারা ইয়ে করতে পারতো। আমি যে আমাদের কেউ চিরদিন কেউ বন্ধুও থাকে না, কেউ শত্রু থাকে না। একটা মুরগি নিয়ে ঝগড়া লাগে প্রতিবেশীর সাথে, কোর্ট কাছারি খুন করানো হইতে পারে। তো সেই জন্য বন্ধু যেমন আছে, শত্রু হওয়ার সম্ভাবনা বেশি আছে। সেই জন্য সেটা মাথায় রেখে আমাদের দুর্দশে থাকতেছিল আমরা বহুমুখী পররাষ্ট্র নীতি। আমরা একটা রাষ্ট্রের উপর নির্ভরশীল আমাদের উচিত না। আমার সবার সাথে বন্ধুত্ব ঠিক আছে, কিন্তু আমাদেরকে আমরা কারো কোনো জোটে যাব না, কিন্তু আমরা আমাদের রাষ্ট্রীয় পলিসির বাইরে যাচ্ছি কোনো কোনো সময়। কেন? শুধু শেয়ারের কারণে। তো বিএনপি এখন ওইসবের ধরতেছে, যারা ভুল ভুল ইয়ের মধ্যে আছে বিএনপি, যে ওইসব এখন ওদের মাথায় এটা খেলতেছে। আর জামাত আরো ইয়ে হয়ে যাবে, এই যে ইন্ডিয়ার সাথে তাদের লেসন জারি না করলে তারা ক্ষমতা আসতে পারে না। এই মানুষটা থেকে এটা না পালা পর্যন্ত তারাও জাতীয় পার্টির মতো অবস্থা হবে তাদের। আমরা দেখছি কাদের সাহেব ইন্ডিয়া থেকে আসে, আমরা বলতো আমি কি আমার কি মিটিং হয়েছে আমরা বলবো না। তার মানে কি বসের থেকে আসছে, বস বললে বস নারাজ হয়ে যাবে। সেটার ফলশ্রুতিতে কি হইলো? ফলশ্রুতিতে ওই অবস্থাই হলো। এরশাদ দেখেন, আজকে এরশাদে তার কোচবিহারের অধিবাসী, এখানে আসে, তারা সুদূর প্রসারী করে এরা এখানে আনছে। সে পাকিস্তানে আপনার একটা বাংলাদেশি পক্ষে যারা ছিল তার চেয়ারম্যান ছিল, ওটা কোর্ট মার্শালের চেয়ারম্যান ছিল, আর মেজর মান্না ছিল ওটা সদস্য। এদের দিয়া যারা বাংলাদেশের পক্ষে ছিল তাদের বিচার করে সে অফিসারদেরকে আউট করছে। যখন এরশাদ এই তার মাকে দেখার জন্য ছুটিতে আসছে, তার কোর্সমেটেরা যখন বলছে যে তুমি এখন এখান থেকে চলো, তোমরা স্বাধীনতা সংগ্রামে যাও, যে আমি বাচ্চার প্রস্তাবে তো স্লিপ খাবো না। সে যায় নাই এখানে স্বাধীনতার আগেও আসার পরে। তারপরে ওখান থেকে যখন ফেরত আসলো, তখন আর্মিতে একটা কমিটি করে দেওয়া হলো যে ওইটা পাকিস্তানপন্থী আর বাংলাদেশপন্থী যারা আছে ওগুলো দেখে যারা রিপেট্রিয়েট হয়েছে তাদের শর্ট আউট করে তাদের আর্মিতে ঢোকানোর জন্য। তখন ওখান থেকে কমিটি বললো যে সে সুযোগ থাকার পরে সে আসে না, তাকে আর্মি থেকে বাদ দেওয়া হোক। তখন ওই যে বঙ্গবন্ধুর সাথে ভালো সম্পর্ক ছিল ইয়ের তার মামা, ওই আওয়ামী লীগের ইয়ে ছিল, কি নাম যেন, আমরা ভুলে গেলাম এই মুহূর্তে। তো উনি বঙ্গবন্ধুকে সুপারিশ করার পরে তারা আর্মিতে রাখা হয়েছে। তারপরে তারা দেরাদুন ট্রেনিং করতে পাঠানো হলো। পাঠানোর পরে মুক্তিযোদ্ধার মধ্যে লাগাই দিয়া অবিশ্বাস্য জমা করে তারা সেনা প্রদান করলো। তার বাড়িতে 2 কোটি টাকা পাওয়া গেল। এখন তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। তার এখন আমাদের স্মরণশক্তি এতই কমে গেছে আমাদের জনগণকে। এই জাসদের উনি তো জানে, এই যে জনতা টাওয়ার নামে এর সাথে রওশনের সাথে নামে এটা জায়গা নিছে, এবং তার বাপের নাম দিয়ে, স্বামীর নাম না দিয়ে, মনে করছে এর সাথে নাম দেখলে মানুষ জেনে যাবে। ওই এখন জনতা টাওয়ার হয়েছে তার বাসায়। সুন্দরী বেগম এসব যাওয়ার সময় বললো যে টাকার সুটকেসটা নিয়ে যাওয়ার জন্য বললো ইয়েতে ময়মনসিংহে, ওরা ভুলবশত অস্ত্রটা নিয়ে গেছে আর টাকারটা রেখে গেছে এখানে। তো এখানে 2 কোটি টাকার জন্য এখানে টাকার মামলা খেলে, ওর অস্ত্রের জন্য ওই ময়মনসিংহে গেছে শ্বশুর বাড়ির লোকেরা, সুন্দরী বেগমেরা, তারাও আসামি হইলো। তো এই যে যার বাসায় আমরা কাজী জাফরের সিনি জাফর করতো, রসনের সাথে স্মাগলিং এর সাথে জড়িত ছিল, এবং সেখানে ব্রিগেডিয়ার নাসেরের দিয়া ওখানে একজন ইন্সপেক্টরকে পিটাই মেরে ফেললো এয়ারপোর্টে। আপনার নিশ্চয় স্মরণ আছে যারা দেখছেন। তারপরে ডিএমআই সে ব্রিগেডিয়ার নাসের পরে অ্যারেস্ট হইল এটার জন্য। তা আমাদের লোকজনের স্মরণ শক্তি কম, এখন তারা দুর্নীতির জন্য কথা বলে। আরে ভাই, তার বাড়িঘর তো ওখানেই রয়ে গেছে। তারা সুদূর প্রসারী এইখানে করে আর্মিতে ঢুকে আর্মিতে টিকে তার সেনা প্রদান করে রাষ্ট্রপতিও করছে তারা ইন্ডিয়ারও। তার তো কোচবিহারে এখনো তার বাড়ি ভাড়া আনে ওখান থেকে এরশাদেরা। আবার এই যে জাতীয় পার্টি যারা করে, জাতীয় পার্টির এই তথ্যগুলি তারা জানে? তারা জানে না। তো এখন ব্যাপার হচ্ছে যে দুর্নীতিকে ন্যাশনালাইজ করছে, লাম্পটকে প্রক্রিয়াকে ন্যাশনালাইজ করছে, কে এরশাদ করছে। এরশাদ এসব করে করে ইয়ে করছে। আমরা সবগুলি জানি। তো জিনাত মোশাররফের কি ঘটনা, এটা এই দেশের জাতি সব তো জানে এগুলি ঘটনা কি অবস্থা করছে। এখন আবার সেটা আছে, তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেছে। তারপরে যাইয়ে তারা কি করছে, এই পার্টি শেষ পর্যন্ত যখন আমরা বারবার বললাম কেন তারা ইয়ে করতেছে, তারা এই হাসিনাকে দীর্ঘায়িত করার জন্য জাতীয় পার্টি দায়ী না। হাসিনার বিচার হলে জাতীয় পার্টিরও দায়ী। এই যতগুলি আছে জাতীয় পার্টি, তারা ভাগ হচ্ছে 3 ভাগ 4 ভাগ, সবগুলোতে বিচার আওতায় আসা উচিত, কিন্তু সেটা তো করতেছে না কেউ। তাহলে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করতো যদি তত্ত্বাবধায়ক সরকার, তাহলে আর কেউ হর্স ট্রেডিং করতো না, এরকম ভোটের আগে বেচা কিনা হইতো না। তার নীতি নৈতিকতা,
যেখানে এদের বলে পলিটিশিয়ান আর বলে রাজনীতির শেষ কথা বলে কিছু না, যেটা মুনাফিকের কথা। আমরা কমিটমেন্ট, প্রথম যে কমিটমেন্ট হবে মৃত্যুর আগ পর্যন্ত সে কমিটমেন্ট হবে। আল্লাহ প্রথমে জিজ্ঞাসা করবে মৃত্যুর পরে, পুনর্জীবিত হওয়ার পরে বলবে তুমি কমিটমেন্টের কথা সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। এবং যে বরখালাপ করবে ওয়াদা সে বেহেশতের দ্বার পর্যন্ত পৌঁছবে না, এটা আল্লাহর ঘোষণা। কিন্তু এরা বলতেছে শেষ কথা বলে কিছু নাই, মানে সকালে এক দল বিকেল আরেক দল, সকালে এক কথা বিকেল আরেক কথা। তো এই হলো আমাদের রাজনীতির নেতাদের আগে চরিত্র নিজেরটা ঠিক করতে হবে, তাহলে সব দেশের এসব সমস্যার সমাধান হবে, সবকিছু হবে। এরা যত দ্রুত ক্ষমতা যেতে পারছে অত ক্ষমতার চেয়ার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। এরা আদর্শের চেয়ে ক্ষমতার জন্য তাদের বেশি যুদ্ধ করতেছে বেশিরভাগ রাজনীতিবিদেরা। তারা কি দিয়ে স্টার্ট করছে, এখন তাদের কি সম্পদ দেখেন হিসাব করে, কি দিয়ে সাইকেল দিয়ে স্টার্ট করে এখন তাদের কি কি আছে প্রত্যেকটা রাজনীতিবিদের আপনি হিসাব করে দেখেন। এক্সেপশন বাদ দিলে এক্সেপশন আছে, সবসময় ছিল বাসারি টাইপের রাজনীতিবিদ খুব কম, তারা কিন্তু মাইনরিটি হয়ে যাচ্ছে। কিন্তু রাষ্ট্র প্যাট্রোনাইজ করতে হবে সৎ লোকদের, তাহলে সৎ লোক আসবে, সৎ কাজ হবে, দেশ উন্নয়ন হবে। কিন্তু সৎ লোককে প্যাট্রোনাইজ করা হচ্ছে না। জাতি চাচ্ছে আন্না হাজারি, এরা আনছে জনাল হাজারি, এরা আনছে শামীম ওসমান। এরা তো জানে প্রতিটা পার্টিতে কে সন্ত্রাসী, কে জানা, কে লুটপাট করে সবাই জানে, কিন্তু তারপরে আবার তাদেরকে নমিনেশন দেওয়া হচ্ছে, ভালো লোক তো ইয়ে করতেছে না। এই যে হাসিনা সর্বশেষ সেই সময় সে যারে নমিনেশন দিত সেই হইতো, কিন্তু সে তো স্কোপ ছিল, সে তো ভালো লোকদের একটা সমাগম করতে পারতো, তাইলে আজকে তার এত পাপের পাপ মোচনটা হইতো, কিন্তু সেটা করে নাই। তো রেজাল্ট দেখেন, সবকিছু জানার পরেও, হ্যাঁ সবকিছু জানার পরেও তারা একই জায়গায় দাবিত হচ্ছে, তাদের কোনো পরিবর্তন, গুণগত কোনো পরিবর্তন দেখছে না। এখনো তারা ইন্ডিয়ার তোয়াজ করার মধ্যে আছে সকল পার্টি, তারা কি করে তোয়াজ করে ক্ষমতা আসবে। তো এটা থেকে বেরিয়ে আসতে হবে, এর থেকে বেরিয়ে আসতে হবে। কারণ যারা ইন্ডিয়ার প্রতিবেশী যারা আছে, কারোর সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো নেই, কারণ ওরা দিতে জানে না, নিতে জানে। এটা একতরফা, এটা নিতে জানে। ওয়ান ওয়ে ট্রাফিক না, ফ্রেন্ডশিপ ওয়ান ওয়ে ট্রাফিক হয় না। দিবেন মিলাবেন, তারপরে সেখানে বন্ধুত্ব থাকবে। একতরফা তারা দিয়েছে, তাদের একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক নেই। আমরা যদি টোটালি ক্লোজ করে দিই কিচ্ছু হবে না। আমাদের কিছু লোকে তো মানুষকে এমন একটা ধারণা দিচ্ছে যে ইন্ডিয়ান হলে পেঁয়াজ আমরা 500 টাকা করে খাইতে হবে। কি আমরা কি 500 টাকা খাইছি? আমাদের সম্পর্ক খারাপ হওয়ার পরে কি হয়েছে? আমাদের ভালোই তো হয়েছে। আমরা গরুতে, ওদের গরু না আনলে চলবে না, ওদের মরা গরু যেটা তারা খায় না, যেগুলি, এবং কোন দুধের গরু তারা দেয় না, তারা দুধের গরু কোনো দেয় না। এবং জিয়ার আমলে তারা চেষ্টা করছে, একটা সরিষা ইন্ডিয়াতে উৎপাদন হয়, একটা সরিষা আমাদের দেশে 3টা সরিষার সমপরিমাণ তেল হয়। বিডিআরকে বলা হয়েছে যে তোমরা স্মাগলিং করো। অনেক সময় রাষ্ট্র দেশের স্বার্থে স্মাগলিং করে, যেমন কোরবানির সময় গরু স্মাগলিং হয়, এরা চোখ বন্ধ করে তাকে আনে না। কোনো সময় স্মাগলিং, কোনো সময় মরা গরু খাওয়া যায় মৃত্যুর বাঁচার জন্য। ঠিক অনুরূপভাবে কোনো সময় স্মাগলিং করে রাষ্ট্র করে, বিডিআর দিয়ে করা হয়। তো ওই সময় জিয়া রহমান বলছে কিছু দুধের গাবি আনার জন্য ইয়ে করো, এর একটা দুধের গাবি বিক্রি করে না। ওই যে গরু মরবে এরা তো খায় না, ওদের ওখানে সমস্যা হয়ে যায়। যেমন আমাদের বাসা বাড়িতে যেমন ময়লা নেওয়ার জন্য আমরা পয়সা দিই, ঠিক অনুরূপ ভাবে ওদের গরুগুলি দেওয়ার জন্য তারা পয়সা দিবে যদি আমরা না আনি। এখন আমাদের এসএমই লোন দিছে, যেটা পিকেএসএফ এর মাধ্যমে 7,000 কোটি টাকা লোন দেওয়া হয়েছে, এটার ভূমিকাটা নিচ্ছে ওই আমাদের সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি করিম সাহেব। এখন দেখেন আমরা সব গরুতে সাবসিডি হয়ে গেছে, আমাদের তো কোরবানির সময় গরুর অভাব হয় না, আমাদের ফরেন রেমিটেন্স বেঁচে গেছে। আমরা স্বনির্ভর না হয়ে আমরা কি ট্রেডিং এর জন্য যাচ্ছি। আমাদের সরকারি পলিসি হচ্ছে ট্রেডিং করলে ওরা কমিশন পেতে সুবিধা হয়। আমাদের ডেভেলপমেন্ট, আমাদের এমপিরা দেখেন, এমপি তো আইন প্রণয়ন, এরা কালবাটের জন্য যাচ্ছে। কেন? এদের যদি ডেভেলপমেন্ট ওয়ার্ক যদি না হয়, এরা রাজনীতির মধ্যে অনেকে যাবে না, কারণ ওখানে ওই মাল কামানোর জন্য, কমিশনের জন্য ওরা যায়। ওরা বড় বড় প্রজেক্ট দেখাচ্ছে, যে আওয়ামী লীগের বড় প্রজেক্ট দেখাচ্ছে কি জন্য? যদি ওখানে কমিশন বাণিজ্য না থাকতো তারা ওই বড় প্রজেক্টে হাত দিত না। ওইখানে মাল বানিয়ে আসতে দেখে ওখানে করবে। আপনি অনেক অফিসাররা দেখেন যে একই বেতন থাকবে, তুমি কম গুরুত্বপূর্ণ যা যেখানে ঘুষ কম আছে এটা যেতে চায় না। ওইজি তাহলে একই বেতন পাচ্ছে, একই গাড়ি পাচ্ছে, ওইজি থাকতে চায় না। তার মানে এটা কি? তার মানে হলো এই তো আমাদের সিস্টেম তো এর মধ্যে। রাজনীতিবিদরা কেন ডেভেলপমেন্ট ওয়ার্কে যাবে সেটা ওইটাও ওয়াশিয়ার না, কিন্তু তারা আসার পরে তারা কোথায় কালভার্ট করবে, কোথায় রাস্তা করবে, এর কমিশন খাওয়ার জন্য। ফুড ফর ওয়ার্ক কিছুই না, রাস্তা চাইছে, জনগণের ট্যাক্সের টাকা দেওয়া হচ্ছে। এখন হচ্ছে সেই সময় হচ্ছে একটা রাজনীতিবিদ এরা করছে। এখন আমাদের টেম্পোরারি আমরা স্বাধীন কমিশন, এই আমরা সংস্কার কমিশন করছে, কমিশনকে বেতন দিচ্ছে, গরিব দেশের টাকা এদের টাইম বাড়াচ্ছে। কেন বাবা? গরিব দেশের টাকা ওরা এত দেশপ্রেম থাকলে তারা বিনা বলে দেখ না, ঘোষণা দিয়ে যে আমরা বেতন নেবো না, গাড়ি নিবো না, আমরা জনগণের জন্য কাজ করবো। আমরা জীবনে তো অনেক কাজ করছি, দেশের তো অনেক লুট করছি আমরা। এখন জীবনের সাহায্য এসে আমরা জনগণকে কিছু উৎসর্গ করি না, বিনা বেতনে কাজটা করি না। একটা লোক তো বিনা বেতনে চাকরি করতেছে না। তারা এখন বাসা কি করে রেনোভেশন করবে, কি করে ফার্নিচার কিনবে, এগুলি করতেছে, শত শত কোটি টাকা ব্যয় করতেছে এটার জন্য। কিন্তু এটা আমাদের, এটা মিডিয়া আসতেছে না, কেউ বলছে না। খোঁজ নিয়ে দেখেন তো ওদের প্রতিটা অ্যাডভাইজারের, প্রতিটা বিশেষ সহকারীর বাসার জন্য কত টাকা ব্যয় হয়েছে এই কদিনে, দেখেন তো, হিসাব করে। হিসাবটা দিতে বলেন সরকারকে। আমি বলি সরকার যেন এটা সাথে সরকার এখন ঘোষণা দেয়, সরকার প্রকাশ করে যেন তাদের পিছনে কত টাকা ব্যয় হয়েছে। কমিশনদের এই যে
সংস্কার কমিশন করছে তাদের পিছনে কত ব্যয় হয়েছে। আমি এই জনগণের পক্ষ থেকে আমি সরকারের কাছে জানতে চাচ্ছি বিনয়ের সাথে, এটা জনসম্মুখে আনো পত্রিকা দেখ তারা কত খরচ হয়েছে, কিন্তু আমি জানি এরা দিবে না, দিলে তারা এইটা প্রশ্নের সম্মুখীন হবে তারা। তো এখন আপনি ঘটকে যদি বিয়ে করতে চায় তাহলে ঘটকালি হয়। তো যাদের আমরা বিশ্বাস করে দিছি তারাই শেয়ারের লোভে ধরছে তাদেরকে। এখন কিভাবে ফন্দি ফিকির করতেছে, কিভাবে দীর্ঘায়িত করা যায়। তো এই ধরনের আরো অনেক ঘটনা ঘটবে। তো জনগণকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, এই ব্যাপারে দৃঢ়ভাবে সোচ্চার হইতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জনাব ডক্টর মোশতাক হোসেন আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ জনাব একেম পাটোয়ারি আপনাদের মূল্যবান মতামত এবং বিশ্লেষণ আজকে আলোচনায় তুলে ধরার জন্য। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ যুক্ত থেকে আলোচনা শোনার জন্য। আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। শুভরাত্রি।